আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 23 এবং 24 ব্যাচের শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আজ তোমাদের সাথে আছি আমি সানজিদ জাহিদ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে। সো আজকের ক্লাসটা কিন্তু তোমরা যারা জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিচ্ছ ডি ইউনিটে, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কি, কারণ আজকে আমরা জাহাঙ্গীরনগর ডি ইউনিটের কোশ্চেন সলভ করবো বিগত বছরের। তোমাদের যারা অনেকেই আসো সেকেন্ড টাইমার, তোমরা অলরেডি এক্সাম দিয়ে আসছো, এবং যারা ফার্স্ট টাইমার আসো তোমরা মানে জানতে পারবা যে কিরকম জাহাঙ্গীরনগর ডি ইউনিটের কোশ্চেনগুলো কেমন হয় আর কি, সেটা সম্পর্কে কিন্তু আজকে জানতে পারবা। সো সবাই একটু চেষ্টা করবা ক্লাসটা বেশি বেশি শেয়ার করে দেওয়ার এবং ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেওয়ার। তোমাদের রেসপন্সের উপরে কিন্তু ডিপেন্ড করবে আমরা পরবর্তীতে ক্লাস নিব নাকি নিব না। সো সবাই একটু চেষ্টা করবা বেশি বেশি লাইভটা শেয়ার করার এবং ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়ার। আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করব, এবং সবাই একটু টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে দিবা, ঠিক আছে? তো সবাই একটু আর কি যে কাজগুলো বললাম একটু সবাই দ্রুত করে ফেলো, আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ শুরু করব। আর জাহাঙ্গীরনগর ডি ইউনিট নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, ইনশাআল্লাহ অ্যান্সার দিব। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে একটু কমেন্ট করবা। আর তোমরা একটু সবাই একটু কমেন্ট করবা তো যে ভিডিওটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ এবং সাউন্ড কি ক্লিয়ার শুনতে পাচ্ছ, একটু কমেন্ট করে জানাবা যে ক্লিয়ারলি সবকিছু দেখতে পাচ্ছ নাকি, একটু কমেন্ট করে জানাবা। আমি যে সকল গ্রুপে অ্যাড আছে আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিবা তোমরা যে সকল গ্রুপে অ্যাড আছো আর কি। সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আমাদের জন্য আলাদা একটা গিফট আছে আর কি, তো সবাই আর কি শেয়ার করে দিবা, এবং শেয়ার করা হলে সবাই একটু জানাবা যে হ্যাঁ আমি শেয়ার করছি। সো আজকে কিন্তু আমরা অনেক কোশ্চেন সলভ করবো আর কি। আর আজকের ক্লাসে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তুমি যদি জাহাঙ্গীরনগর ডি ইউনিট একটা সিট পেতে চাও বা একটা সিট দখল করতে চাও, তোমার কিন্তু অবশ্যই আজকের ক্লাসটা ফার্স্ট থেকে ক্লাস দেখতে হবে আর কি। তো সবাই আর কি ক্লাসটা মনোযোগ সহকারে করবো আশা করি। আমরা আর 2-1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শুরু করে দিব। আমি একটু শেয়ার করতেছি আর কি, তোমরা একটু শেয়ার করে দাও। আর বলছি যে তোমরা সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ নাকি এবং ভিডিও ঠিকমতো দেখতে পাচ্ছ নাকি, একটু কমেন্ট করে জানাবা। এবং তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে জাহাঙ্গীরনগর ডি সম্পর্কে বা জাহাঙ্গীরনগর সম্পর্কে, সেটা একটু কমেন্ট করে জানাবা। আমরা আর 1 মিনিট ওয়েট করবো। 1 মিনিটের মধ্যেই ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করবো আর কি। শেষ তো অলরেডি, অনেকে আমাদের সাথে জয়েন করে ফেলছো। আর আমরা 30টা সেকেন্ড ওয়েট করবো, আমরা এখন শুরু করে দেবো ইনশাল্লাহ। তো শেষ মেনশন করা, তোমাদের আশা করি সবাই মেনশন করে দিয়েছো আর কি। তো চলো আমরা শুরু করি। আমাদের সাথে অলরেডি 100+ জয়েন হয়ে গেছে, থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য। এখন একটু কমেন্টগুলো পড়ি যে কে কি কমেন্ট করছিলা।
আচ্ছা কমেন্টগুলো আচ্ছা একজন কমেন্ট করছে রিটেন পার্ট সম্পর্কেও বললেন। জাহাঙ্গীরনগর ডি ইউনিটে তো বা জাহাঙ্গীরনগরে তো কোনো রিটেন পার্টই নাই। জাহাঙ্গীরনগরে তো তোমার হচ্ছে এমসিকিউ, ঠিক আছে, রিটেন পার্ট এবছর নাই। আচ্ছা আরেকজন কমেন্ট করছে ডি ইউনিটে কি ফুল সিলেবাস? এখনো সার্কুলার প্রকাশিত এখনো তোমার সার্কুলার প্রকাশিত হয় নাই, খুব শীঘ্রই প্রকাশ হয়ে যাবে। 13 তারিখের দিকে একটা মিটিং আছে আর কি, ইনশাল্লাহ আশা করি ওখানেই জানতে পারবা যে হবে নাকি হবে না, মানে শর্ট সিলেবাস হবে নাকি ফুল সিলেবাস হবে, ইনশাল্লাহ সব কিছু জানতে পেরে যাবে আর কি, আশা করি। তো চলো আমরা শুরু করি। একজন কমেন্ট করছে ভাইয়া আমার এসএসসিতে 4.83, এইচএসসিতে 4.25, আমি কি জেইউ ডি ইউনিট এক্সাম দিতে পারবো? ইংলিশে বি আছে আর কি। আচ্ছা তোমার 4.83 আর 4.25, হ্যাঁ তোমার যদি এসএসসি এবং এইচএসসি মিলে যদি 9 থাকে তুমি মানে বিগত বছরের সার্কুলার অনুযায়ী তুমি ফর্ম তুলতে পারবা। এরপরে দেখবা প্রতিটা সাবজেক্টের জন্য আবার আলাদা আলাদা কিছু রিকোয়ারমেন্টস আছে, যেমন হচ্ছে বায়োকেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি এবং বায়োলজিতে দুইটাতে এ প্লাস থাকা লাগবে, ফার্মেসির জন্য ফিজিক্স এবং ম্যাথ থাকাটাও বাধ্যতামূলক এইচএসসিতে। অনেকে আর কি ম্যাথের পরিবর্তে ভূগোল বা অন্যান্য কি জানি সাবজেক্ট নেয় আর কি, তো সেগুলো যদি নাও তাহলে কিন্তু আবার ফার্মেসি সাবজেক্টটা পাবা না। তো এরকম প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা কিছু রিকোয়ারমেন্টস আছে, এগুলো আর কি আমরা আস্তে আস্তে জানতে পারবো। সার্কুলারটা খুব দ্রুতই আর কি প্রকাশ করে দিবে ইনশাল্লাহ, আশা করি। একজন বলছে এক্সাম কবে হতে পারে? এক্সাম আসলে কবে হতে পারে এটা আসলে 13 তারিখই ফাইনালি বলা যাবে আর কি, তবে আশা করতেছি যে ফেব্রুয়ারিতে হওয়ার পসিবিলিটি আছে। ফেব্রুয়ারিতে বাংলার জন্য কি কি পড়বো? দেখো বাংলায় হচ্ছে তোমার মেইন মার্কস কিন্তু খুব একটা নাই, বাংলায় হচ্ছে 4 মার্কসের মতো আসবে বাংলা, তো এটা নিয়ে খুব একটা প্যারা খাওয়ার দরকার নেই। বাংলা আপাতত যে বাকি যে মার্কসগুলো আছে সেগুলো ইনশিওর করো, কারণ হচ্ছে ইংলিশটা মোটামুটি তোমরা পারবা, আইকিউ মোটামুটি পাওয়া যায়, বাট বাংলাটা আসলে দেখা যায় যে যারা সায়েন্সে পড়ে তাদের বাংলাটা খুব একটা পড়া হয় না, মানে মেইনলি যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ আর কি, মেডিকেল প্রিপারেশন মানে যারা মেডিকেল প্রিপারেশনে তারাই তো মেইনলি ডি ইউনিটে এক্সাম দেয় বেশিরভাগ, তো তাদের দেখা যায় যে বাংলাটা ওইভাবে পড়া হয় না। তো বাংলাটা যখন পড়া হয় না তখন আর কি একটু বাংলাটা উইক থাকে আর কি, তো বাংলা নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই। কিছুদিন পর বাংলা সম্পর্কে আমরা একটা গাইডলাইন দিয়ে দিব যে কিভাবে বাংলা পড়বা, তো ওইটা ফলো করলে ইনশাল্লাহ বাংলায় কমন পেয়ে যাবে আর কি। বাংলায় নিয়ে এত মানে আগে থেকে এত চিন্তিত হওয়ার কিছু নাই, ঠিক আছে, ওকে। তো চলো আমরা শুরু করি। দেখো ফার্স্টে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে একটা আইকিউ আছে, তো আজকে সবাই ঝটপট রেসপন্স করবা আর কি, যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। সেটা হচ্ছে যে এই আইকিউ তোমাদের কাছে অনেকের কাছে একটু নতুন একটা টার্ম, এই জন্য ফার্স্ট কোশ্চেন একটা আইকিউ দিছি যে তোমাদের কেমন কি অবস্থা বা এইটার অ্যান্সার কি হবে দেখি। তো তোমরা যারা অনেকেই ভাই আমার জিপিএ টোটাল 18, আমি যদি ভালোভাবে বিবেচনায় যেও কে আসবে, জিপিএ টোটাল 18, জিপিএ তো মানে তুমি কোন হিসেবে 18 বলছো সেটা আমি ঠিক বুঝতে পারি নাই, কারণ জিপিএ তো তোমার এসএসসিতে 5, এইচএসসিতে 5, তো 5 মিলে তো 10, এখন 18 কিভাবে এটা একটু আমাকে জানাবা যে কিভাবে আর কি, মানে কোন হিসেবে 18 বলছো তাহলে আমি বুঝতে পারবো। তুমি এসএসসি আর এইচএসসি মিলে বলবা তাহলে আমি বলতে পারতেছি আর কি, আদারওয়াইজ তো বলা পসিবল না। আচ্ছা একজন কমেন্ট করছে 1SC, তো চলো আমরা দেখি যে বলছে যে এবিসি তোমাকে এই আচ্ছা তোমাকে এই টাইপের আইকিউ গুলো জাহাঙ্গীরনগরে আসবে আর কি, ওকে। সো দেখো এখানে কোশ্চেনটা বলা হয়েছে যে এবিসি, তোমাকে একটা সূত্র দেয়া থাকবে, এবিসি মানে একটা ক্লু দেয়া থাকবে আর কি, বলা আছে যে এবিসি ইকুয়াল টু কি বলা হয়েছে, এক্স ওয়াই জেড। ও আচ্ছা তুমি মার্কস কাউন্ট করে বলতেছো 18, আচ্ছা ঠিক আছে। যদি 100 মানে 100 তোমার যদি 18 মার্কস থাকে অনেক ভালো, তো মাত্র 2 মার্কস কাটা আছে, 2 মার্কস কাটা কোনো বিষয় না, ঠিক আছে। তুমি অন্যরা যা পড়তেছে তার থেকে তোমার একটু বেশি পড়তে হবে বা আর একটু বেশি পরিশ্রম করতে হবে আর কি। মানুষজন তো 5 মার্কস কেটেও মেডিকেলে চান্স পাচ্ছে না, সেখানে মতো 2 মার্কস খুব একটা ম্যাটার করবে না ইনশাল্লাহ। সো দেখো আসি এখন কোশ্চেন সলভে আসি। এবিসি ইকুয়াল টু কি বলা হয়েছে বলো তো, এক্স ওয়াই জেড। তোমাকে একটা ক্লু দেওয়া আছে যে এবিসি সাথে এক্স ওয়াই জেড, তার মানে এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এখন তোমাকে আস্ক করা হয়েছে যে জিআইভিভি ইকুয়াল টু কি, ঠিক আছে। সো এইটা মনে করো এইটা যদি আমার করতে হয় এক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই সব যদি দেখো যে তোমার কোশ্চেনে আসছে যে সম্পর্ক বের করার, লেটারের সম্পর্ক বের করার, সেক্ষেত্রে তুমি যে কাজটা করবা সবগুলা লেটার লিখে ফেলবা আর কি, ঠিক আছে। সবগুলা লেটার পেন্সিল দিয়ে বা ইয়াদের লিখে ফেলবা খাতায়, তাহলে খুব সহজে পারবা। সেটা হচ্ছে এবিসিডি পুরোটা লিখে ফেলবা, ঠিক আছে।
ঠিক আছে, এফ জি এইচ আই, তারপরে অনেকগুলো আছে জে কে এল এম এন ওপি কিউ আর এস টি, আমি লাস্টের দিকগুলো একটু লিখি, এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এভাবে আর কি 25টা পর্যন্ত লিখে ফেলবো আর কি। কেন লাগবে আমি বলতেছি। সো দেখো তোমাকে এখানে একটা সম্পর্ক দেওয়া আছে। কি সম্পর্ক দেওয়া আছে দেখো, এখানে এ বি সি ইকুয়াল টু কি দেওয়া আছে বলো তো, এক্স ওয়াই জেড। সো দেখো এ কিন্তু তোমার ইংরেজি বর্ণমালার প্রথম লেটারটা কিন্তু এ, তাই না, আর শেষ লেটারটা কি বলো তো, জেড। ঠিক আছে, তাহলে দেখো এর সাথে দেখো জেড এর কিন্তু একটা সম্পর্ক আছে, মানে এটা যেটা দিয়ে শুরু আর এটা দেখো শেষ কি দিয়ে, জেড দিয়ে শেষ, তাই না। তাহলে তুমি এইটার সাথে এটা কি আছে বলতো, একটা সম্পর্ক আছে, এর সাথে কার সম্পর্ক আছে, জেড এর সম্পর্ক আছে। তারপর দেখো এরপর কি দেওয়া আছে, দেখো তো বি দেওয়া আছে, বির পর দেখো তো কি দেওয়া আছে, সি দেওয়া আছে, মানে এ বি সি একটা সিএল ওয়াইজ যাচ্ছে, এইটা একটা সিএল ওয়াইজ গেছে। দেখো এটা জেড ওয়াই এক্স, মানে এটা হচ্ছে শুরু থেকে শেষের দিকে যাচ্ছে, আর এটা দেখো কি আসছে বলতে, শেষ থেকে শুরুর দিকে আসতেছে, যদি তুমি চিন্তা করো আর কিভাবে। সো দেখো বির সাথে কার সম্পর্ক আসতেছে, ওয়াই এর সম্পর্ক আসতেছে, সির সাথে কার সম্পর্ক আসতেছে, এক্স এর সম্পর্ক আসতেছে, মানে সি হচ্ছে শুরু থেকে, মানে একদম তুমি ফার্স্ট থেকে শুরু করো, ফার্স্ট থেকে শুরু করে 3 নাম্বার লেটারটা হচ্ছে সি, আর লাস্টের আগের মানে একেবারে শেষ যে লেটারটা আছে তার থেকে 3 মানে লাস্টের দিকে 3 নাম্বারে কি আছে, এক্স আছে, কি আছে, এক্স আছে আর কি। তার মানে তুমি সম্পর্কটা বুঝতে পারতেছো যে যেটাতে শুরু সেটাতে কিন্তু শেষ আর কি। সো এখন আমি এটা যদি বুঝতে পারি তাহলে দেখো তোমাকে এখানে কি দেওয়া আছে, জিআই ভিভি দেওয়া আছে, কি দেওয়া আছে, জিআই ভিভি। তো জিআই ভিভি যদি হয় দেখো তাহলে এ বি সি ডি ই এফ জি, তাহলে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে জি কয় নাম্বার আছে বলো তো, 6টা লেটার পরে আছে, কয়টা, 5টা, 6টা পরে আছে, কে বলো তো, জি আছে। জি কয় নাম্বার আছে, 6টা পরে জি আছে, তাহলে এই দিক দিয়েও কি হবে, 6টা আগে আসবে না, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তাহলে কোনটা হবে বলো তো, টি হবে। কোনটা হবে, জি এর বিকল্প কি হবে বলো তো, টি হবে। তাহলে আমি দেখি অপশনে টি আছে কোনটায় কোনটায়, এইটা আছে, সবগুলাই কিন্তু টি আছে, তাই না। তো এটা আমি বুঝতে পারলাম যে টি হবে। এখন দেখো তোমাকে বাকিগুলো তুমি এভাবে জি আই ইকুয়াল টু কি হবে, এটাও আবার কি, তুমি আই ইকুয়াল টু এখানে যাবা যে আই কয় নাম্বার আছে, পরে উল্টা হয়ে আসবে আই কয় নাম্বার আছে, এভাবে বের করতে পারবা। বাট এত কিছু করার দরকার নেই, খুব সহজ বলে দিই। দেখো এখানে কি আছে, দুইটা লেটার সেম জিনিস আছে না, ভি, তাহলে এই ভি এর কারণে যেটা আসবে, এই ভি এর কারণে কি সেম জিনিস আসবে না, তোমার টাইম ওয়েস্ট করার দরকার নাই। তুমি দেখো লাস্টে দুইটা মিল আছে কার কার, দেখো তো লাস্টে দুইটা মিল আছে কার কার, এই ই আর এই এর মিল আছে না, মানে দুইটাই তো সেম জিনিসই আসবে, ভির কারণে তো দুইটাই সেম জিনিসই আসবে। তো দেখো এইটা আলাদা, আর একটা ই একটা, এটা তো হওয়া পসিবল না, ই আর হওয়া পসিবল না, তো ই এইটা হওয়া পসিবল ছিল, তাহলে সি আর ডির মধ্যে একটা হওয়া পসিবল ছিল। আর আমরা অলরেডি জি দিয়ে বুঝে গেছি যে টি হবে ফার্স্টে, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো, অ্যান্সার হবে 3 নাম্বারটা, ঠিক আছে। অ্যান্সার হবে কোনটা, সি নাম্বারটা। এটা কি সবাই বুঝতে পারছো? এই আইকিউ গুলা একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে পেয়ে যাবে আর কি। যদি এটা ক্লিয়ারলি বুঝতে পেরে থাকো সবাই একটু কমেন্ট করবে যে ক্লিয়ার। এই আইকিউটা কি সবাই বুঝতে পারছো? একটু সবাই কমেন্ট করো যে ক্লিয়ার। যদি বুঝে থাকো সবাই একটু কমেন্ট করো যে ক্লিয়ার। এটা যদি সবাই বুঝতে পেরে থাকো সবাই একটু কমেন্ট করো যে ক্লিয়ার, বুঝতে পারছো। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে আমি তাহলে নেক্সট কোশ্চেনে আগাবো যদি ক্লিয়ার হয়ে থাকে। সো এটা একটা আইকিউ ছিল। তো আইকিউ গুলো কি বললাম যে লেটারগুলো আগে লিখে ফেলবা, তারপর তুমি সম্পর্ক বের করবা যে সামনে দিয়ে কয় নাম্বার আছে পিছনে কয় নাম্বার আছে আর কি। ওকে, বুঝতে পারছো সবাই? কে কে কমেন্ট করছো কমেন্টগুলো পড়বো। সোলাইমান কমেন্ট করছে ক্লিয়ার, ইসরাত জাহান ক্লিয়ার, সাকিবুল হাসান ক্লিয়ার, আশা কমেন্ট করছে ক্লিয়ার, তিথি ক্লিয়ার, মেঘলা আকাশ ক্লিয়ার, জান্নাত, নুসরাত, জান্নাতও কমেন্ট করছে, নুসরাতও কমেন্ট করছে। আচ্ছা, সঞ্জিদা আখি কমেন্ট করছে এটা আমার প্রবলেম ছিল এখন বুঝছি, থ্যাংক ইউ বুঝার জন্য। আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। ওকে, আলামিনও কমেন্ট করছে ক্লিয়ার। সো নেক্সট কোশ্চেনে যাই। দেখো বলা হয়েছে কোন ঘড়িটি 10 পাস টাইম নির্দেশ করে। কোন ঘড়িটি 10 পাস টাইম নির্দেশ করে? তোমার আগে জানতে হবে যে এটার বাংলা মানে কি, ঠিক আছে? এইটার বাংলা মানে কি? তাহলে বলো তো এটার অ্যান্সার কোনটা হবে? 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও তো, যে 2 এর অ্যান্সার কোনটা হবে দেখি। 2 নম্বর কোশ্চেনের সবাই অ্যান্সার দাও। সবাই একটু 2 নম্বর কোশ্চেন আনসার দাও। দুইয়ের বি বলছে, একজন বলছে ডি। তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ না নাকি? আচ্ছা, দেখতে পাচ্ছ। তো এখানে বলা হয়েছে যে কোনটা 10 পাস্ট টাইম নির্দেশ করে, মানে 10 পাস্ট 9 নির্দেশ করে। কোন ঘড়িটা 10 পাস্ট 9? তো 10 পাস্ট 9 মানে কি? মানে 10টা পাস্ট হয়ে গেছে, মানে 10 পাস্ট হয়ে গেছে। কয়টা বেজে? 9টা বেজে।
9টা বাজছে, বাজার পর আরো 10 মিনিট কি হয়ে গেছে বলতো, পাস্ট হয়ে গেছে, সেটাকে আমরা কি বলি 10 past 9, ঠিক আছে। তাহলে 10 past 9 মানে কি 10 মিনিট পার হয়ে গেছে কয়টা বেজে, 9টা বেজে আর কি। তাহলে 10 past 9 মানে কয়টা বলো তো, 9টা 10, কয়টা 9টা 10, 9টা 10 কে কি বলা হয় 10 past 9, কাকে বলা হয় 9টা 10। তো তোমাকে ঘড়ি দেখা জানতে হবে, মোস্ট অফ দ্য সবাই পারার কথা আশা করি। সো দেখো এখানে কোনটা 9টা 10 বাজছে, তো 9টা 10 কোনটা বাজছে তুমি ফাইন্ড আউট করো তো। দেখো এই যে এটা কিন্তু 9টা, আর এখানে কয়টা বাজে বলো তো 10টা, তাহলে 9টা 10, 9টা 10, 9টা 10। অনেকে কি করে দেবে তোমার হচ্ছে 10 past 9 মানে বুঝতে পারে হচ্ছে 10টা বেজে 9 মিনিট, এরকমও বুঝতে পারে কি না, 10টা বেজে 9 মিনিট না, কিন্তু এটা হচ্ছে 9টা বেজে 10 মিনিট, 9টা বেজে 10 মিনিট। তাহলে 2 এর आंसर কোনটা হবে, 2 এর आंसर হবে সি নাম্বারটা। 3 নাম্বারটা কে দিতে পারবা দেখি তো, 3 নাম্বারটা, 3 নাম্বার কোশ্চেনের आंसर সবাই দিয়ে ফেলো 3 নাম্বার। এরপরে আসি আমরা 3 নাম্বার কোশ্চেনটা, 9টা 10 মিনিট, হ্যাঁ 9টা বেজে 10 মিনিট, ওকে 3 নাম্বার কোশ্চেনটা। আচ্ছা সবাইকে বলে রাখি, দেখো এখানে তোমাদের কিন্তু একটা গ্রুপের লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, এই মানে সরি ক্যাপশনের লিংকে কিন্তু সবাই যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। বা তোমরা হচ্ছে এই যে গ্রুপটা খোলা হয়েছে, এই গ্রুপে সবাই একটু জয়েন হয়ে যাবা। আচ্ছা এই গ্রুপটায় অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছে, তোমরাও যারা যুক্ত হও নাই দ্রুত যুক্ত হয়ে যাবা। ঠিক আছে, যারা এখনো যুক্ত হও নাই দ্রুত যুক্ত হয়ে যাবা। যে জয়কুলি যে গ্রুপটা আছে জাহাঙ্গীরনগর, এখানে কারো কোনো কোশ্চেন থাকলে আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর কি, ওকে। আচ্ছা তো বলছিলাম যে ধারার পরের ছবি কোনটা হবে, এটা সবাইকে অ্যানসার দিতে হবে। ধারার পরের ছবি কোনটা হবে, এটা সবাই অ্যানসার দিবা। সবাই একটু 3 নাম্বার কোশ্চেনে आंसर দাও যে ধারার পরের ছবি কোনটা হবে। একজন বলছে 3 এর বি। আচ্ছা চলো দেখি এটা সলভ করি। সো ফার্স্ট অফ অল তোমাকে একটা ক্লু দেওয়া আছে, এখানে সবগুলো একটা ক্লু দেওয়া আছে, ছবি দেওয়া আছে মানে ক্লু দেওয়া আছে। সো ক্লুগুলো কি দেখো, এইখানে বলটা কোথায় আছে উপরে, তারপর দেখো কোথায় আসলো মাঝখানে, তারপর দেখো কোথায় আসলো নিচে, তার মানে বলটা এখান থেকে এখানে আসলো, তারপরে এখানে আসলো, ঠিক আছে। সো দেখো ফার্স্টে এখানে ছিল, মানে পড়তেছে একটা বস্তু এভাবে পড়ে এভাবে এল শেপে যাচ্ছে আর কি, এখানে ছিল, পরে মাঝখানে আসলো, তারপর আবার কোথায় গেল, এখানে আসলো, তারপর এখানে গেল আর কি। এরপর আবার কোথায় যাবে, আবার মাঝখানে যাবে, ঠিক আছে। এরপর আবার কোথায় যাবে, মাঝখানে যাবে, তারপর আবার কোথায় যাবে বলো তো, কোণায় যাবে না। তাহলে বলটা কোথায় থাকবে, কালো কালার জিনিসটা কোথায় থাকবে, কোণায় থাকবে, এটা আমরা বুঝতে পারলাম। কি বুঝতে পারলাম আবার বলতেছি, কালোটা ছিল কি একবার সবার উপরে, তারপরে কোথায় আসলো মাঝখানে, তারপর আসলো এই কোণায়, তারপরে কি আবার মাঝখানে, তারপরে কি আবার এই কোণায় যাবে না, এইভাবেই তো সিরিয়ালটা যাচ্ছে, তোমাকে যে ক্লুটা দেওয়া আছে। তাহলে নেক্সট বলটা কোথায় হবে বলো তো, এখানে হবে, বলটা কোথায় হবে, এইখানে হবে। তাহলে আমরা দেখি অপশনে এইটা কোথায় কোথায় আছে, অপশন বি তে আছে আর অপশন ডি তে আছে, ঠিক আছে। তাহলে অপশন বি আর ডি এর মধ্যে যে কোনো একটা आंसर হবে, এটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। অপশন হয় বি হবে নাইলে ডি হবে। এরপরে দেখো আমাকে আর কি কি ক্লু দেওয়া আছে, তোমার যে এই যে শেপটা দেওয়া আছে, এই শেপটা দেখো আর কোথায় কোথায় আছে, ফার্স্টে ছিল উপরে, তারপর আসলো কোথায় নিচে, তারপর আসলো কোথায় পাশে, তারপর আবার গেল কোথায় বলো তো উপরে। তার মানে কি করতেছে, উপর এভাবে এখানে ছিল ফার্স্টে, তারপর এখানে আসলো, তারপর এখানে আসলো, এখন কোথায় গেছে, এখানে গেছে। তাহলে নেক্সটটা কোথায় আসবে, আবার এখানে না, মানে একটা সিরিজের মতো আর কি। তাহলে এই যে শেপটা আছে এটা কোথায় আসবে বলো তো, এইখানে আসবে, কোথায় আসবে, এইখানে আসবে। এখন আমাকে দেখতে হবে অপশনে বি আর ডি এর মধ্যে কোনটা আছে বলো তো, বি নাম্বারটা আছে, কোনটা আছে, বি নাম্বারটা আছে। তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে কিন্তু বি নাম্বারটা। অ্যানসার কোনটা হবে বলো তো, অ্যানসার হবে বি নাম্বারটা, ওকে। আচ্ছা হ্যাঁ অ্যানসার হবে বি নাম্বারটা। তোমরা যারা অ্যানসার দিছো তোমাদের ধন্যবাদ। এরপরে সবাই আমরা একটু বায়োলজিতে আসি, আমরা আইকে অনেক কি পড়লাম, এবার একটু বায়োলজিতে আসি। যে ঘাস ফড়িং এর মস্তকে কয়টি ভ্রূণীয় খণ্ডক রয়েছে, ঘাস ফড়িং এর মস্তকে কয়টা ভ্রূণীয় খণ্ডক রয়েছে, সবাই একটু কমেন্টে অ্যানসার দাও তো। আচ্ছা একজন বলছে আবার একটু বলতে, আচ্ছা দেখাই। দেখো তোমাকে এখানে কিছু ক্লু আছে, তোমাকে এগুলো ফাইন্ড আউট করতে হবে। আইকিউ মানে হচ্ছে বুদ্ধিমত্তা, তোমার বুদ্ধিমত্তাটা যাচাই করে আর কি। সো এখানে তোমাকে দেখতে হবে যে এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, এখানে কোশ্চেনের মধ্যে অনেক ক্লু দেওয়া আছে। ক্লুগুলো আবার বলি, দেখো তোমাকে এখানে কালো একটা ডট দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো তোমাকে লক্ষ্য করতে হবে যে ডটটা কিভাবে যাচ্ছে, এটা আপনার লক্ষ্য করতে হবে। সো দেখো ডটটা ফার্স্টে ছিল কোথায়, একেবারে উপরে, তারপরে কোথায় মাঝখানে,
তারপরে আবার কোথায় দেখো তো নিচে, মানে কি হয়েছে ডটটা ফার্স্টে উপরে ছিল, মাঝখানে ছিল, তারপরে কোথায় চলে আসলো, নিচে চলে আসলো। এরপরে আবার কোথায় গেছে, মাঝখানে, তারপরে আবার কোথায় যাবে, এই কোণায়, তারপরে কি আবার এই কোণায়, তারপরে কি আবার উপরে, এভাবে আর কি ঘুরতেছে, তাই না? বলটা এভাবে ঘুরতেছে, তাই না? সো কালো ডটটা কিন্তু এভাবে ঘুরতেছে, তুমি যদি দেখতে পাও আর কি, মানে ফার্স্টে প্রান্তে, মাঝখানে প্রান্তে, মাঝখানে প্রান্তে, আবার মাঝখানে আবার প্রান্তে, এইভাবে আর কি বলটা ঘুরতেছে। সো তুমি যদি বলটার দিকে তাকাও তাহলে প্রান্তে আসে, মাঝখানে আসলো, নিচে নেমে গেল, ঠিক আছে? এবার আবার কোথায় যাবে, এখানে যাবে না, মাঝখানে গেল, তারপর আবার কি এই প্রান্তে যাবে না, ঠিক আছে? কারণ এইভাবে যাচ্ছে তো, এইভাবে এসে এভাবে যাবে তো, তাই না? এভাবেই তো ঘুরতেছে। তাহলে নেক্সট বলটা কোথায় হবে আমি বুঝতে পারলাম, যে যেহেতু এইখানে ছিল তারপরে মাঝখানে গেল, তাহলে এবার কোথায় যাবে বলতো, এই প্রান্তে যাবে না, তাহলে কালো ডটটা কোথায় হবে, প্রান্তে হবে। এইটুকু আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? এই যে ক্লু দেওয়া আছে সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে কালো ডটটা কোথায় হবে, এই প্রান্তে হবে, এই প্রান্তে হবে। ওকে, এটা কিন্তু মাঝখানে, এটা কিন্তু প্রান্তে না, এটা কিন্তু উপরে, এটাও প্রান্তে না, এই নিচের প্রান্তে হবে, ঠিক আছে? কারণ যেহেতু বলটা নিচ দিকে যাচ্ছে এখন, তাহলে নিচের যে প্রান্তটা আছে সেইখানে হবে আর কি। ওকে, আচ্ছা, তো এরপরে দেখো প্রান্তে আছে কয়টা কালো ডট, দুইটা আছে, একটা আছে বিতেও আছে, ডিতেও আছে। এখন আমি আরেকটা ক্লু যেগুলো দেওয়া আছে, বক্সের ক্লু দেওয়া আছে, যে একটা ইয়া শেপ দেওয়া আছে, যে এই শেপগুলো দেখো সবগুলোর মধ্যে আছে, এই শেপগুলো দেখো সবগুলোর মধ্যে আছে, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, তারপরে হচ্ছে এই প্রতিটা ছবিতেই কিন্তু এই শেপটা আছে, এই যে এই যে এই যে এই যে সব জায়গায় আছে আর কি, ঠিক আছে? তো দেখো শেপটা কি হয়েছে, ফার্স্টেটা দেখো শেপ কোথায় ছিল, এইখানে, তারপরে দেখো এটা নিচে নামছে, মানে এইখানে চলে আসছে, দেখো এই যে এখানে চলে আসছে সেকেন্ড ছবিটায়। থার্ড ছবিটা দেখো শেপটা কোথায় চলে আসছে, এইখানে চলে আসছে। ফোর্থ ছবিটা দেখো শেপটা কোথায় গেছে বলো তো, এইখানে গেছে। তার মানে শেপটা কিভাবে ঘুরতেছে, এইখান থেকে শুরু হয়ে এইখানে, তারপর আবার এইখানে, তারপর আবার কোথায়, এইখানে। তাহলে নেক্সট আবার কোথায় যাবে, নেক্সট আবার এইখানে যাবে না? তাহলে শেপটা আমার কোথায় যাবে, ওই যে শেপটা দেওয়া আছে, এই যে শেপটা আছে, এই শেপটা তাহলে আমার এই ছবিতে কোথায় থাকবে বলো তো, এইখানে থাকবে। কোথায় থাকবে, এইখানে থাকবে, কারণ আমার চারটা কর্নারই করা শেষ। উপরের কর্নার, নিচের কর্নার, এই যে উপরের কর্নার, নিচের কর্নার, এই পাশের কর্নার, উপরের কর্নার শেষ। এখন বাকি আছে কোন কর্নারটা, মানে সিরিয়াল ওয়াইজ ওই কর্নারে যাবে আর কি, ঠিক আছে? তো এটা আর কি অপশনে কোথায় আছে, বি আর ডি এর মধ্যে, যেহেতু দুইটাতেই ডট আছে, তো এইখানে এটা কোনায় দেখো রেক্টেঙ্গুলার আছে, এটা কোনায় কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে। তাহলে অ্যানসার কোনটা হবে বলো তো, বি নাম্বারটা হবে। কোনটা হবে, বি নাম্বারটা হবে। এবার কি বুঝতে পারছো? যারা বুঝতে পারো নাই, যদি বুঝতে পেরে থাকো তোমাদের জন্য আবার বুঝাই দিলাম, আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে একটু আবার ভিডিওটা দেখে নিবা, ইনশাল্লাহ বুঝতে পারবে আর কি। সো নেক্সট কোশ্চেন যেটা ছিল, ঘাসফড়িং এর মস্তকে কয়টি ভ্রূণীয় খণ্ডক রয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিগত বছর আশা করছে, মানে গত বছর আসছে আর কি। তোমরা যারা সেকেন্ড টাইম আসছো তারা আর কি ফার্স্ট টাইম এই কোশ্চেনটা কিন্তু পাইছিল আর কি বেশিরভাগই, যে ঘাসফড়িং এর মস্তকে কয়টি ভ্রূণীয় খণ্ডক রয়েছে। তোমরা অনেকে অ্যান্সার দিচ্ছ হচ্ছে কয়টা ভ্রূণীয় খণ্ডক আছে বলো তো, 6টা ভ্রূণীয় খণ্ডক আছে। কয়টা আছে, 6টা ভ্রূণীয় খণ্ডক আছে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেন বলছে মসৃণ পেশির কয়টি স্তনে পাকস্থলী গঠিত। তাহলে এটা একটু অ্যানসার দাও তো, যে মসৃণ পেশির কয়টি স্তনে পাকস্থলী গঠিত, মসৃণ পেশির কয়টি মানে কয়টি স্তনে পাকস্থলী গঠিত, এটা একটু অ্যানসার দাও তো। মসৃণ পেশির কয়টি স্তনে, 2 না 6 নম্বর কোশ্চেন অ্যানসার দাও, যে 6 অ্যানসার কোনটা হবে। মসৃণ পেশির কয়টি স্তর নিয়ে পাকস্থলী গঠিত আর কি, 5-এর বি বলছে একজন, বি। আচ্ছা, মেঘলা আকাশ কমেন্ট করছে ক্লিয়ার এখন, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সাকিবুল হাসান 3, এমডি সোলাইমান বলছে 3। আচ্ছা আচ্ছা, মসৃণ পেশি কয়টি স্থানে গেলে পাকস্থলী গঠিত বলো তো, মসৃণ পেশির কয়টি স্থানে পাকস্থলী গঠিত। আচ্ছা হ্যাঁ, তো মসৃণ পেশি মনে এবার 3টি স্তনে পাকস্থলী গঠিত। কয়টি স্তর নিয়ে, 3টি স্তর নিয়ে। মসৃণ পেশির 3টি স্তর নিয়ে হচ্ছে পাকস্থলী গঠিত। ওকে, তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে বি নাম্বারটা। মসৃণ পেশির কয়টা স্তর নিয়ে, 3টা স্তর নিয়ে হচ্ছে আমাদের মেইনলি পাকস্থলীটা গঠিত আর কি। আচ্ছা আচ্ছা, এরপর দেখো যকৃতের কোন খণ্ডটি সবচেয়ে বড়, যকৃতের কোন খণ্ডটি সবচেয়ে বড়। 7 নম্বর কোশ্চেনটা বলো তো, যে যকৃতের কোন খণ্ডটি সবচেয়ে বড়, 7-এর অ্যানসার দাও তো সবাই। 7 নাম্বার, 7-এর অ্যানসার দাও সবাই দ্রুত, 7 নাম্বার কোশ্চেনের অ্যানসার দাও। সবাই
আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এরপরে তোমাদের একটা কোশ্চেন যদি করি, মসৃণ পেশি তিনটে স্থানে পাকস্থলী গঠিত, আর গ্যাস্ট্রিক গ্রন্থিতে কয় ধরনের কোষ আছে বলো তো? গ্যাস্ট্রিক গ্রন্থিতে কয় ধরনের কোষ আছে বলো তো? গ্যাস্ট্রিক গ্রন্থিতে কয় ধরনের কোষ আছে, একটু সবাই কমেন্ট করতো যে গ্যাস্ট্রিক গ্রন্থিতে কয় ধরনের কোষ আছে। গ্যাস্ট্রিক গ্রন্থিতে কয় ধরনের কোষ আছে আর কি, এটা একটু সবাই কমেন্ট করবা যে গ্যাস্ট্রিক গ্রন্থিতে কয় ধরনের কোষে গঠিত, মানে গ্যাস্ট্রিক গ্রন্থি যেটা আছে এটা কয় ধরনের কোষ নিয়ে গঠিত, এটা একটু সবাই কমেন্ট করবা। তিন, আচ্ছা না, গ্যাস্ট্রিক গ্রন্থি গ্যাস্ট্রিক গ্রন্থি কয় ধরনের কোষ নিয়ে গঠিত বলো? গ্যাস্ট্রিক গ্রন্থি আচ্ছা, আচ্ছা যদি বলে পেশীয় স্তর, যদি বলে যে পাকস্থলী কয়টা পেশীয় স্তর নিয়ে গঠিত, তাহলে বলবা তিনটা নিয়ে। আর যদি বলে কয়টা কোষ নিয়ে গঠিত গ্যাস্ট্রিক গ্রন্থি, তাহলে বলবা চার ধরনের কোষ নিয়ে গ্যাস্ট্রিক গ্রন্থি গঠিত। সেটা হচ্ছে কি বলতো, তোমার হচ্ছে অক্সেন্টিক কোষ যেগুলো ছিল, এই চারটা যে কোষগুলো আছে, এই চারটা হচ্ছে কোষ। যদি বলে কয়টা কোষ, তাহলে বলবা চারটা। আর যদি বলে হচ্ছে তোমার কয়টা ইয়া দিয়ে গঠিত, কয়টা পেশীয় স্তর কয়টা, তাহলে বলবা কয়টা বলতো? তিনটা। কারণ হচ্ছে যে এই পাকস্থলীর মধ্যেই কিন্তু গ্যাস্ট্রিক গ্রন্থিটা থাকে আর কি। গ্যাস্ট্রিক গ্রন্থি একটা নলাকার গ্রন্থি আর কি। তো যদি বলে গ্যাস্ট্রিক গ্রন্থিতে কয় ধরনের কোষ থাকে, তাহলে বলবা কয় ধরনের কোষ থাকে? চার ধরনের কোষ থাকে, ঠিক আছে। ওকে, আর যদি বলে যে পাকস্থলী স্তর কয়টা, তাহলে বলবা কয়টা? তিনটা। এই দুটার মধ্যে যাতে কনফিউশন না থাকে আর কি, এই জন্য এটা দেখাই দিলাম। আচ্ছা, তো চার ধরনের কোষগুলো কি কি বলতো? অক্সেন্টিক কোষ, তারপরে হচ্ছে তোমার, আচ্ছা লিখে দিই, আচ্ছা তোমরা সবাই জানো যে চার ধরনের কোষ কি কি বলতো? অক্সেন্টিক কোষ, তারপরে হচ্ছে মিউকাস কোষ, আর্জেন্টাফিন কোষ, তারপরে হচ্ছে জাইমোজেনিক কোষ আছে, অক্সেন্টিক কোষ, তারপরে হচ্ছে প্যারাইটাল কোষও কিন্তু বলা হয়। অক্সেন্টিক কোষকে কি কোষ বলা হয়? প্যারাইটাল কোষও কিন্তু বলা হয় আর কি। আচ্ছা, তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, বলা হয়েছে যে রক্তের লোহিত এবং শ্বেত রক্তকণিকার অনুপাত কত? তো এখানে যেটা ভুল হয় যে লোহিত রক্তকণিকা কিন্তু আমাদের দেহে বেশি থাকে আর কি, ঠিক আছে। লোহিত রক্তকণিকা কিন্তু আমাদের দেহে বেশি থাকে, শ্বেত রক্তকণিকার সঙ্গে কিন্তু কম থাকে আর কি। তো এটা কিন্তু আগের রাইটারের বইয়ে একটা ইনফরমেশন ছিল, নতুন রাইটারের বইয়ে কিন্তু ইনফরমেশনটা কিন্তু কি হয়েছে বলতো? চেঞ্জ হয়েছে। আমাদের সময় ছিল হচ্ছে 700:1 ছিল, ঠিক আছে। আমাদের সময় কি ছিল? 700:1। এখন কিন্তু এটা চেঞ্জ করে কি হয়ে গেছে বলতো? 600:1 করে দিচ্ছে, ঠিক আছে। এই জন্য তোমার আপডেটেড বই কিন্তু অবশ্যই পড়া লাগবে। পরীক্ষা হলে আরেকটা যে জিনিসটা ঘুরায় দেয়, সেটা হচ্ছে দেখা যায় যে লোহিত বলছে আর শ্বেত বলছে, অনেক সময় কি করে দেয়? শ্বেত এবং লোহিত রক্তকণিকার অনুপাত দিয়ে দেয়, মানে উল্টাও দিয়ে দেয়। সো উল্টা দিয়ে দিলে কিন্তু আবার 1:600 হবে আর কি। তো এই জিনিসটা মাথায় রাখবা যে পরীক্ষায় কোনটা কি বলছে। এরপরে মানুষের ফুসফুসের গড় আয়তন কত বর্গ মিটার? দেখি এটার আনসার দাও সবাই, যে মানুষের ফুসফুসের আয়তন কত বর্গ মিটার? গড় আয়তন কত বর্গ মিটার, ঠিক আছে। মানুষের ফুসফুসের গড় আয়তন কত বর্গ মিটার? এটা দেখি কে কে পারো। সবাই একটু 9 নম্বর কোশ্চেন আনসার দিবা। ভাইয়া বইতে দুইটাই আছে না? দুইটা কেন থাকবে? এখন তো চেঞ্জ করে দিছে, আগে ছিল 700:1, এখন 600:1 করে দিছে। আচ্ছা দেখি 9 নম্বর কোশ্চেনের আনসার দাও তো, দেখি 9 আনসার কোনটা হবে। 9 নাম্বারটা অনেকেই নতুন আর কি, নতুন এটা সাথে পরিচিত। আচ্ছা, মাকসুদা খানম মৈত্রী কমেন্ট করছে 70 থেকে 80, মেধাবী কমেন্ট করছে 70 থেকে 90, কাজল ইসলাম কমেন্ট করছে বি, সাকিবুল হাসান কমেন্ট করছে 70 থেকে 80, সানিরাহি কমেন্ট করছে 70 থেকে 80। ওকে, সো অ্যান্সার হবে আসলে 70 থেকে 90। অ্যান্সার কত হবে বলো তো? 70 থেকে 90। সবাই একটু কমেন্ট করে ফেলো যে ফুসফুসের গড় আয়তন কত? 70 থেকে 90, ঠিক আছে। কত? 70 থেকে 90, ঠিক আছে। 70 থেকে 90, ঠিক
তো মনে রাখবা আয়তনে 9 আছে, 9 তে মনে রাখবা কত 90, আয়তনে 9 আছে, 9 তে কত বলো তো, 9 তে হচ্ছে 90, তাহলে আয়তন কত হবে 70 থেকে 90 বর্গ মিটার, তাহলে কোনটা হবে 70 থেকে 90, ঠিক আছে 70 থেকে 90, এই ইনফরমেশনটা লিখে রাখো। মানুষ এরপর আছে কোনটি করটিকার অস্থি, কি বলা হয়েছে কোনটি করটিকার অস্থি, একটা আছে করটির অস্থি আর একটা কি আছে বলতো করটিকার অস্থি, একটা আছে করটি আর একটা কি আছে বলতো করটিকা। সো করটির মধ্যে কিন্তু করটিকা অবস্থান করে, করটির মধ্যে আছে কি কি করটিকা আছে, মুখমণ্ডলীয় অস্থি আছে, ঠিক আছে কর্ণাস্থি আছে। সো আমাদের করটিকা কোনটা বলতো, করটিকাটা বড় করটি বড়, করটি হচ্ছে বড়, করটির মধ্যেই থাকে কে করটিকাটা থাকে। সো এখানে বলা হয়েছে যে কোনটা করটিকার অস্থি, কি বলা হয়েছে কোনটি করটিকার অস্থি। তো মনে রাখবা নাম যেটা বড়, করটি এবং করটিকার মধ্যে নাম বড় কার করটিকা, তার মানে ওইটা হবে ছোটটা, আর করটি নামটা ছোট তাহলে এটা হবে কি বড়টা, মানে পুরা মানে করটিকা মুখমণ্ডলীয় অস্থি কর্ণাস্থি সব মিলেই কি বলতো করটি মানে ছোট নামটা, ঠিক আছে। তো তোমাকে আজ করা হয়েছে কোনটি করটিকার অস্থি, মানে শুধুমাত্র মাথার খুলিতে যেগুলো থাকে সেগুলাই আজ করা হয়েছে। সো মাথার খুলিতে কি কি থাকে বলতো, সো এটা অ্যান্সার দিয়ে ফেলো সবাই দ্রুত। আচ্ছা তো এখানে দেখবা যে কিন্তু একটা ছক আছে, ঠিক আছে ওই যে 7 অধ্যায় অঙ্গ চলনের যে মানে অস্থির যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা যখন আমরা পড়াবো তখন ওই ছকটা ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে, আশা করি ছক নিয়ে কোনো কনফিউশন থাকবে না। সো এখন যেটা বলতেছি সেটা হচ্ছে ওখানে কর্টিকাল অস্থির মধ্যে দেখবা যে ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল অক্সিপিটাল স্ফেনয়েড অ্যাথময়েড, এরা সব কিসের অস্থি বলতো, এরা সবাই হচ্ছে কর্টিকাল অস্থি। কি কি বললাম, ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল অক্সিপিটাল স্ফেনয়েড অ্যাথময়েড। তো এর মধ্যে কোনটা আছে দেখো তো, এখানে স্ফেনয়েডটা আছে, কোনটা আছে স্ফেনয়েডটা আছে, তাহলে কর্টিকাল অস্থি কোনটা হবে বলো তো স্ফেনয়েডটা হবে, ঠিক আছে কি হবে স্ফেনয়েডটা হবে আর কি। সো কর্টিকাল অস্থিগুলো আমি একটা ছন্দ দিয়ে মনে রাখতাম, তোমরা এটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে মনে রাখবা ফ্রপ, তারপরে মনে রাখতাম হচ্ছে টেও এস এ, যেহেতু আমার নাম সানজিদ আমি এই জন্য মনে রাখতে পারতাম আমার নামে শুরু এস এ দিয়ে, তাহলে ফ্রপ টেও এস এ কি হলো, ফ্রপতে হচ্ছে ফ্রন্টাল, পতে প্যারাইটাল, টেতে টেম্পোরাল, অতে অক্সিপিটাল, এসতে স্ফেনয়েড, এতে কি বলতো অ্যাথময়েড, ঠিক আছে। তাহলে এইগুলা মনে রাখবা যে ফ্রপ টেও এস এ, সবাই একটু আমার সাথে সাথে একটু কমেন্ট করে ফেলো তো, ফ্রপ টেও এস এ, এটা একটু সবাই আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো তো, আমিও কমেন্ট করে দিচ্ছি, সবাই একটু আমার সাথে কমেন্ট করে ফেলো দ্রুত, ঠিক আছে। ফ্রপ টেও আমরা চেষ্টা করবো ক্লাসের পড়া ক্লাসেই শিখে শেষ করার। ফ্রপ টেও এস এ মনে থাকবে আর কি, ফ্রপ টেও এস এ ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল অক্সিপিটাল স্ফেনয়েড অ্যাথময়েড, ঠিক আছে। আচ্ছা তো এদের মধ্যে মনে রাখবা, এদের মধ্যে মনে রাখবা আর কি পিটি, তোমরা যে পিটি করো না স্কুলে অনেক সময় পিটি হয় না যে লেফট রাইটের মতো করতে থাকে। সো পিটি করতে গেলে কি লাগে আমাদের দুই হাত পাই কি মানে হাতও লাগে পাও লাগে তাই না, মানে দুইটাই আর কি মুভ করে। সো মনে রাখবা পিটি, ঠিক আছে পিটি, পিটি করতে গেলে আমাদের কি লাগে হাতও লাগে পাও লাগে তাই না, আর হাত পা কিন্তু দুইটা জিনিসই কিন্তু আমাদের কি করা লাগে বলতো মানে মুভ করা লাগে আর কি। সো মনে পিটি কত বলতো 2, পিটি 2 বা বাংলায় লিখবা পিটি কত বলতো 2, সবাই একটু আমার সাথে সাথে কমেন্ট করো পিটি কত বলতো 2, মানে হচ্ছে প্যারাইটাল আর টেম্পোরাল, প্যারাইটাল আর টেম্পোরাল কয়টা বলতো 2টা, এখানে যে ফ্রপটে সিলেকশন এখানে প্যারাইটাল আর টেম্পোরাল হচ্ছে কয়টা বলতো 2টা, বাকি যেগুলো আছে সব হচ্ছে একটা করে, ফ্রন্টাল অস্থি কয়টা একটা, অক্সিপিটাল অস্থি কয়টা একটা, স্ফেনয়েড একটা, অ্যাথময়েডও কি হবে বলতো একটা হবে, বাকি সব কিন্তু একটা একটা করে হবে। ওকে আচ্ছা যে যেটা মনে রাখছো রাখতে পারো সমস্যা নাই। সো আমি যেটা বললাম যে এইটা মনে রাখবা যে পিটি 2, পিটি কত 2, পিটি 2 এটা মাথায় রাখবে, এটা হয়তো বা তোমরা শেখো নাই তাই এই জন্য কমেন্ট করবা যে পিটি 2, বাকি যে যেটা মনে রাখছো সেটা মনে রাখলেই হবে। পিটি 2 মনে রাখবা কি পিটি 2, সবাই একটু কমেন্ট করো। পিটি কত বলো তো 2, পিটি 2 মানে কি বোঝায়, পিটি 2 আমি কমেন্ট করে ফেলছি তোমরা কমেন্ট করে ফেলো, পিটি হচ্ছে প্যারাইটাল, টেতে হচ্ছে টেম্পোরাল, তাহলে পিটি কত হবে বলো তো 2 হবে, প্যারাইটাল আর টেম্পোরাল কয়টা 2টা, বাকি সব অস্থি কয়টা একটা করে থাকে। আরো যেগুলো আছে তোমার হচ্ছে
মুখমণ্ডলীয় অস্থি যেগুলো আছে সেটা মনে রাখবা মামার জানালায় ভোমার পাই, তারপরে ওখানে মনে রাখবা ভূমি এক মানে হচ্ছে বাকি সবগুলো দুইটা করে থাকে, ভূমি খালি এক মানে ভোমার, আর হচ্ছে কোনটা ম্যান্ডিবল হচ্ছে একটা থাকে, তারপরে বাকি যেগুলো আছে ওগুলো আমরা পড়বো, অধ্যায় যখন পড়বো ইনশাল্লাহ ওই ছকটা পুরোপুরি কমপ্লিট করে দিব, খুবই সহজ, হওয়ার কিছু নাই, মানে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শিখাই দিব আর কি। সো এরপরে আসি আমরা পরিফেরা পর্বকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই কোশ্চেনগুলো কিন্তু আমরা খুব কম পড়ি আর কি। দেখা যায় যে মেডিকেলের ক্ষেত্রে কিন্তু আমরা এই যে পরিফেরা পর্বকে আবার কয়টা ভাবে ভাগ করা হয়েছে, নিডারে একেবারে ওই যে নিচে দেখবা কয়টা উপপর্বে ভাগ করা হয়েছে, এগুলো কিন্তু আসছে, তাই না? সো এগুলো কিন্তু আমরা অনেক স্কিপ করে আসি, বা জাহাঙ্গীরনগর ডিতে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু আসতেছে, এই টপিক থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে। সো এইটা মাথায় রাখবা যে পরিফেরা পর্বকে তাহলে কয়টা শ্রেণীতে ভাগ করা যায় বলো তো? দেখি 12 নম্বর কোশ্চেন আছে, দাও তো সবাই, যে 12 আনসার কোনটা হবে? পরিফেরা পর্বকে কয়টা ভাগে ভাগ করা যায় বলো তো? ওকে, সো দেখবা ওই যে বইয়ে তোমার যখন পরিফেরা এরিয়া দেওয়া আছে না, আচ্ছা 12 নম্বরে आंसर 4, আচ্ছা না 3 ভাগে ভাগ করা যায়। কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? 3টা শ্রেণীতে ভাগ করা যায়। পরিফেরা পর্বকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? মনে রাখবা 3টা শ্রেণীতে ভাগ করা যায়। সবাই একটু কমেন্ট করো কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? 3টা শ্রেণীতে ভাগ করা যায়। 12 आंसर কোনটা হবে? এ নাম্বারটা। হ্যাঁ, এটা অনেকেই পারবেন আর কি, এটা এইজন্যই দেওয়া, এটা কিন্তু বিগত বছরে আসা কোশ্চেন। সো পর্বগুলো একটু মুখস্থ করবা, যে সকল পর্ব আসতেছে সাথে সাথে একটু পর্বগুলো মুখস্থ করবা আর কি। আর আমরা যখন ডিটেইলসে চ্যাপ্টারগুলো পড়াবো তখন ইনশাআল্লাহ বলে দিব যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট জাহাঙ্গীরনগর ডি এর জন্য। সো আপাতত জেনে দেখো পরিফেরা পর্বকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? 3টা শ্রেণীতে ভাগ করা যায়। কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? 3টা শ্রেণীতে ভাগ করা যায়, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা কোশ্চেনে যাই। কোন শ্রেণীতে হেটারো সার্কেল পুচ্ছ পাখনা দেখা যায়? কি সার্কেল? হেটারো সার্কেল। সো আমরা দেখছি যে কর্ডা পর্ব আছে, কর্ডা পর্বের ক্ষেত্রে আমরা দেখছি যে ওখানে যে ক্লাস সাব ক্লাস আছে না, ওখানে কিন্তু হেটারো সার্কেল, হোমো সার্কেল, তারপরে এগুলো সম্পর্কে কিন্তু অনেক আলোচনা করা হয়েছে, ঠিক আছে? হেটারো সার্কেল ছিল, হোমো সার্কেল ছিল, আর কি ছিল বলতো? আর একটা ছিল হচ্ছে ডাইফাই সার্কেল, ঠিক আছে? 3টা সার্কেল ছিল আর কি। সো এদের বলা হয়েছে তোমার হেটারো সার্কেল পুচ্ছ পাখনা দেখা যায় কোন পর্বের প্রাণীতে? হেটারো সার্কেল দেখতে পাওয়া যায় কাদের, কোন শ্রেণীতে হচ্ছে হেটারো সার্কেল পুচ্ছ পাখনা দেখতে পাওয়া যায়? কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, মিক্সিনি, সার্কোপটেরিজি, এর মধ্যে কোনটায় দেখতে পাওয়া যায় আর কি, ঠিক আছে? সো আমরা জানি কিন্তু এই অ্যাক্টিনোপটেরিজির মধ্যে কি আছে বলতো? আমি যেভাবে মনে রাখতাম আমি সেটা দেখাচ্ছি। অ্যাক্টিনোপটেরিজির মধ্যে কি আছে বলতো? রুই মাছ আছে, ঠিক আছে? অ্যাক্টিনোপটেরিজির মধ্যে কি আছে? রুই মাছ আছে। সো ওখানে 3টা মাছ ছিল মেইনলি। ফার্স্টে ছিল কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, তারপরে কি ছিল বলতো? সার্কোপটেরিজি। তুমি যদি বইটা খুলে দেখবা যে ফার্স্টে কি আছে? কন্ড্রিকথিস, তারপরে আছে অ্যাক্টিনোপটেরিজি, তারপরে কি আছে? সার্কোপটেরিজি। সো কন্ড্রিকথিস আমি পরে আসতেছি। অ্যাক্টিনোপটেরিজিতে আমরা জানি কে বলতো? এক্সাম্পল রুই মাছ। রুই মাছ হচ্ছে অ্যাক্টিনোপটেরিজির অন্তর্ভুক্ত। প্রায় 96% মাছই কোথায় কার মধ্যে অন্তর্ভুক্ত? অ্যাক্টিনোপটেরিজির মধ্যে অন্তর্ভুক্ত। সো এখন দেখো রুই মাছ অ্যাক্টিনোপটেরিজি যেহেতু আছে, আমরা কিন্তু 2 অধ্যায় রুই মাছের যে চ্যাপ্টারটা আছে ওখানে কিন্তু পড়ে আসছি যে রুই মাছের তোমার যে আইসটা এটা হচ্ছে হোমো সার্কেল। কেমন আইস? হোমো সার্কেল, মানে পুচ্ছ পাখনা, সেটা আইস না, যে পুচ্ছ পাখনা যেটা সেটা কি? হোমো সার্কেল। মানে কি হোমো সার্কেল মানে বোঝায় হচ্ছে যে তোমার এই যে পুচ্ছ পাখনা যেটা আছে দুইটাই কি বলতো? সমান, সেটাকে বলা হয় কি? হোমো সার্কেল। আচ্ছা, তাহলে হেটারো সার্কেল একটা আছে, এখানে তোমাকে আজ করা হয়েছে কি হেটারো সার্কেল কোনটা? তাহলে হয় হবে কন্ড্রিকথিস, নাইলে হবে কি বলতো? সার্কোপটেরিজি। এই দুটোর মধ্যে একটা হবে, মিক্সিনি তো বাদ। হয় হবে কে কন্ড্রিকথিস, নাইলে হবে কে বলতো? সার্কোপটেরিজি। এই দুটোর মধ্যে একটা হবে। সো এই ক্ষেত্রে আমি একটা ছন্দ মনে রাখতাম, সেটা আমি তোমাদের লেখায় দিয়ে একটা ট্রিক্স মনে রাখতাম, সেটা বলার আগে একটা গল্প বলে, এই যে তোমাদের যে আমি পড়াচ্ছি তো এটা কি করতেছি বলতো? একটা জ্ঞান দিচ্ছি না? সো তুমি এটা কমেন্ট করবা যে স্যার হচ্ছে কি দেয় বলতো? অনেক জ্ঞান দেয়। স্যার কি দেয় মনে রাখবা? জ্ঞান দেয়। তো কমেন্ট করো সবাই আমার সাথে, স্যার কি দেয় বলতো? জ্ঞান দেয়। কি দেয়? জ্ঞান দেয়। এটা একটু আমার সাথে সবাই কমেন্ট করে ফেলো। আমি লিখতে লিখতে সবাই একটু কমেন্ট করে ফেলো যে স্যার জ্ঞান দেয়। স্যার জ্ঞান দেয়তে কি হলো? স্যারতে হচ্ছে সার্কোপটেরিজি, স্যারতে কি? সার্কোপটেরিজি। জ্ঞানতে হচ্ছে কি বলতো? জ্ঞানয়েড। এদের আইস কেমন? জ্ঞানয়েড, ঠিক আছে? আর দেয়তে মনে রাখবা, দেয়তে হচ্ছে ডাইফাই সার্কেল। দেয়তে কি? ডাইফাই সার্কেল। কি ডাইফাই সার্কেল? এদের যে পুচ্ছ পাখনা যেটা আছে সেটা হচ্ছে ডাইফাই সার্কেল। তাহলে কি আসতেছে? স্যার জ্ঞান দেয়। স্যার জ্ঞানতে কি বললাম আবার বলে দিই, স্যারতে হচ্ছে সার্কোপটেরিজি,
জ্ঞানতে হচ্ছে গ্যানয়েড আইস, আর দেয়তে হচ্ছে কি ডাইফাই সার্কেল। দেয়তে কি ডাইফাই সার্কেল, হেটারো সার্কেল হলো হোমো সার্কেল না, কি হবে ডাইফাই সার্কেল। তাহলে সার্কোপ্টেরিজি কেমন হবে, ডাইফাই সার্কেল হবে। তোমাকে আস্ক করা হয়েছে কি তাহলে সার্কোপ্টেরিজি অফ বার্থ, তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে কন্ড্রিকথিস। অ্যানসার কোনটা হবে বলো তো, কন্ড্রিকথিস। এটা কি সবাই বুঝতে পারছো? সবাইকে কমেন্ট করতে বলছিলাম, স্যার জ্ঞান দেয়। কাজল ইসলাম কমেন্ট করছো, সাকিবুল হাসান কমেন্ট করছো, বাকিরা কমেন্ট করো, তাহলে মনে থাকবে পরীক্ষার হলে, নাহলে ভুলে যাবা। জ্ঞান যদি লিখতে না পারো গ দিয়ে লিখলেও হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কোনটি দ্রব্যের দ্রাব্যতা নিয়ামক নয়। দ্রব্যের দ্রাব্যতা নিয়ামক নয় কোনটি? 14 নম্বর কোশ্চেন আনসার দাও তো, যে কোনটির দ্রব্যে মানে কোনটি দ্রব্যের দ্রাব্যতা নিয়ামক নয়, ঠিক আছে। একটু সবাই অ্যান্সার দাও তো, যে কোনটি দ্রব্যের দ্রাব্যতা নিয়ামক নয়। 14 নম্বর কোশ্চেনের সবাই অ্যান্সার দাও, 14 অ্যান্সার কোনটা হবে? আচ্ছা, একজন কমেন্ট করছে ঘনত্ব, একজন কমেন্ট করছে ক্যাপ। আচ্ছা, আশা কমেন্ট করছে ডি 14C। ও আচ্ছা, চাপ না, চাপ না, ওকে। আচ্ছা, দেখি তাড়াতাড়ি কমেন্ট করো, তোমরা দ্রুত কমেন্ট করে ফেলো যে 14 অ্যান্সার কোনটা হবে। সবাই রেসপন্স করবা আশা করি। সো দেখবা যে হাজারিন আকসারের বইয়ে যে লেখা আছে যে দ্রাব্যতা কিসের কিসের উপর ডিপেন্ড করে, সো ওখানে লেখা আছে যে দ্রব্যের প্রকৃতি আছে, দ্রাবকের প্রকৃতিও আছে, ঠিক আছে। দ্রব্যের প্রকৃতিও আছে, দ্রাবকের প্রকৃতিও আছে, তাপমাত্রাও আছে, ঠিক আছে। তিনটা জিনিস দেওয়া আছে। তো আজকে যে আরেকটা জিনিস লিখে রাখবা, আবার চাপও লিখে রাখবা। কি লিখে রাখবা সাথে? চাপ। তাহলে মানে মেইনলি চারটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে দ্রব্যের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, চাপ এবং কি বলতো তাপমাত্রা। দ্রব্যের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, চাপ এবং কি বলতো তাপমাত্রা, ঠিক আছে। তাহলে ডিপেন্ড করে না কার উপর, ঘনত্বের উপর কিন্তু ডিপেন্ড করে না। কার উপর ডিপেন্ড করে না? দ্রাব্যতা নিয়ামক নয় কোনটি? ঘনত্ব। তাহলে অ্যানসার কোনটা হবে বলতো? অ্যানসার হবে সি নাম্বারটা। তাহলে কোনটা হবে অ্যানসার? সি নাম্বারটা। আচ্ছা, এরপর সবাই 15 নম্বর কোশ্চেনের आंसर দাও। 1 মোল ইলেকট্রনের ভর কত? দেখি এটা 15 নম্বর কোশ্চেনের आंसर দাও যে 1 নাম্বার ইলেকট্রনের ভর কত? 1 মোল ইলেকট্রনের ভর কত? 1 মোল ইলেকট্রনের ভর কত? এটা একটু সবাই आंसर দাও যে 1 মোল ইলেকট্রনের ভর কত? 15B, আচ্ছা 15 নম্বর, হ্যাঁ 15B 15C। আচ্ছা, অনেকে বলছো 15B, অনেকে বলছো 15C। আচ্ছা, দেখি বাকিরা आंसर দাও দ্রুত। 15B 15A। আচ্ছা, B 15 নম্বর आंसर B, 15 आंसर B। আচ্ছা, 13A। আচ্ছা, 13 আসলো কই দিয়ে? 15 পড়াচ্ছি তো। B। আচ্ছা, 14। আচ্ছা না, 14 তো না, আমি এটা 15 নম্বর পড়াচ্ছি। 15 নম্বর आंसर দাও। 15 आंसर কোনটা হবে? পনেরো সি বলছে একজন। আচ্ছা, দেখি আর কি आंसर আছে। দ্রুত দ্রুত 15 নম্বর কোশ্চেন आंसर দিয়ে দাও। সবকিছু তোমার কাছে आंसर চাচ্ছি না, এই 15 নম্বরটা आंसर আমার দরকার আর কি। সবাই একটু বলো 15 आंसर কোনটা হবে? আর কেউ কিছু বলবা? বললে দ্রুত বলো 15 आंसर কোনটা হবে? 15 নম্বর কোশ্চেন आंसर কোনটা হবে? সবাই একটু কমেন্ট করো তো দেখি। আচ্ছা, একজন কমেন্ট করছে আবার ডি। আচ্ছা, তাহলে এ বি সি ডি সবগুলাই কমেন্ট করা শেষ, আর বাদ নাই। আচ্ছা, 1 মোল ইলেকট্রনের ভর কত? ঠিক আছে, এই 1 মোল ইলেকট্রনের ভর কত গ্রাম? 9.1 × 10⁻²8 গ্রাম। এভাবে দাঁড়াই দিবা, দেখবা পরীক্ষা হলে এসে পরে দেখবা যে ইয়া হয়ে গেছে, যে মানে আমি তো ঠিক দেখায় আসছি বাট কেন ভুল হইছে, ঠিক আছে। পরে এটা নিয়ে আন্দোলন শুরু হবে যে আমার কেন চান্স হইল না। সো দেখো, এখানে কোশ্চেনটাকে ভালো মতো পড়তে হবে। সবাই বি কমেন্ট করতেছে বলে তুমিও যে বি কমেন্ট করবে এমন তো না, তুমি তোমার মতো কমেন্ট করবে। দেখো, 1 মোল ইলেকট্রন বলছে, কি বলা হয়েছে?
1 মোল। তোমরা যারা কমেন্ট করতেছো তোমরা বলতেছো একটা ইলেকট্রনের কথা বলতেছো, যে একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻28 গ্রাম, সেটা কমেন্ট করতেছো। সো তোমাকে আস্ক করা হয়েছে 1 মোল ইলেকট্রনের ভর কত। তাহলে একটা ইলেকট্রনের ভর যদি হয় কত, 9.1 × 10⁻28, 1 মোল ইলেকট্রন মানে কোনটা, অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক ইলেকট্রনের ভর তোমাকে আস্ক করা হয়েছে। তাহলে একটার ভর যদি এত হয় তাহলে 1 মোলের ভর কত হবে বলো তো, 6.02 × 10⁻23 সাথে এই যে এই 9.1 মানে ইলেকট্রনের যে ভরটা, এটা গুণ হয়ে যাবে না। সো তোমার গুণ করার কোনো দরকার নাই, তুমি দেখেই বলে দিতে পারবা যে এখানে কত আছে 6 আছে, আর এখানে কত সাথে গুণ হবে, 9 এর সাথে গুণ হবে। তাহলে 6 নং কত হবে, 54 আছে, মানে 5.4 বা 5 এর আশেপাশে কিছু একটা হবে। সো দেখো 5.4 আছে, কোনটা, এইটা আছে, তোমার করার দরকার নাই। অ্যানসার হবে কোনটা বলো তো, অ্যানসার হবে সি নাম্বারটা। অ্যানসার কোনটা হবে, সি নাম্বারটা হবে। তাহলে 15 অ্যানসার কোনটা হবে, 15 অ্যানসার হবে কোনটা, সি নাম্বার। হ্যাঁ, এখন সবাই কমেন্ট করো যে 15 অ্যানসার সি। ঠিক আছে। সো এরকম কিছু টিকি কোশ্চেন আসবে যেগুলো দেখে মনে হবে যে খুবই সহজ, সহজের মধ্যে যে শস্যের মধ্যে ভূত লুকায় থাকে না, এরকম আর কি অবস্থা, যে দেখতে সহজ মনে হলেও আসলে কিন্তু এতটা সহজ না। এরপর দেখো অ্যালকাইনের পানি যোজনের সৃষ্ট আমি, কার পানি যোজনের সৃষ্ট, অ্যালকাইন মানে হচ্ছে ট্রিপল বন্ড, ট্রিপল বন্ডের পানি যোজনের সৃষ্ট হচ্ছে আমি, মানে ধরলাম নিলাম এক্স। এইরকম কোশ্চেন আসছে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে গত বছর। আচ্ছা, সো এখানে বলা হচ্ছে ক্লিমেনসন রিডাকশনে ইথেন তৈরি করে, মানে সে আবার কিসে তৈরি করে, ক্লিমেনসন রিডাকশনে ইথেন তৈরি করে। আমার নাম কি, মানে তোমাকে একটা ক্লু দেওয়া আছে, এমন একটা যৌগ যে হচ্ছে কি করছে, ক্লিমেনসন রিডাকশনে ইথেন তৈরি করতেছে, আবার সে সৃষ্ট হয়েছে হচ্ছে কোথা থেকে, অ্যালকাইনের পানি যোজনে, মানে সে অ্যালকাইন থেকে সৃষ্ট হয়েছে, পানি যোজন করলে সে সৃষ্ট হয়েছে, সে আবার ক্লিমেনসন রিডাকশনে কি তৈরি করে বলতো, ইথেন তৈরি করে। কি তৈরি করে বলতো, ইথেন তৈরি করে। ওকে, আচ্ছা। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে যেহেতু ইথেন তৈরি করতেছে, তার মানে এটা কয় কার্বন, এটা অবশ্যই কয় কার্বন হবে বলতো, 2 কার্বন। মানে মিথ ইথ, ইথ কয় নাম্বার, 2 নাম্বার আছে, তার মানে আমি এটা বুঝতেই পারতেছি যে এখানে কি হবে বলতো, 2টা কার্বন থাকবে। এটুকু কিন্তু আমার ক্লিয়ার যে এখানে 2টা কার্বন থাকবে। এখন এই 2টা কার্বনের তোমার হচ্ছে এইখানে জানতে হবে যে 2টা কার্বনের অ্যালকাইনটাকে, 2টা কার্বনের অ্যালকাইনকে কি বলে, আমরা ইথাইন বলি। 2টা কার্বনের অ্যালকাইনকে কি বলি, ইথাইন। ঠিক আছে, ইথাইনের সংকেতটা লিখবা, এই যে CH। তো এইটার কি বলা হয়েছে, অ্যালকাইনের কি বলা হয়েছে, পানি যোজনের সৃষ্ট আমি। তার মানে আমিটা বের করতে গেলে অ্যালকাইনের পানি যোজন করতে হবে। অ্যালকাইনের পানি যোজন তোমার জানতে হবে যে এখানে কি ইউজ করা হয়। অ্যালকাইনের সাথে তুমি কি পানি যোজন মানে কি করে দিবা, পানি অ্যাড করে দিবা। কি করে দিবা, পানি অ্যাড করে দিবা। সো পানি অ্যাড করে দিতে গেলে তোমার এখানে প্রভাবক হিসেবে একটা রিঅ্যাকশন আছে দেখবা। তো এখানে কি ইউজ করা হয় বলো তো, প্রভাবক হিসেবে মনে রাখবা 2% HgSO4 মার্কিউরাস সালফেট, তারপর হচ্ছে কি 20% সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, 2%, এই পার্সেন্টেজগুলো লাগবে। 2% কোনটা, HgSO4, আর হচ্ছে 20% কি বলতো, সালফিউরিক অ্যাসিড H2SO4। এই দুইটা প্রভাবক হিসেবে ইউজ করা হয়। পানি যোজনে কি হিসেবে ইউজ করা হয়, যে পানি তুমি অ্যাড করবা, সাথে প্রভাবক হিসেবে কি ইউজ করবা, 2% HgSO4 আর 20% কি H2SO4। সবাই একটু কমেন্ট করবা তো দেখি যে HgSO4 কয় পার্সেন্ট বলো তো, HgSO4 কয় পার্সেন্ট, একটু সবাই কমেন্ট করো তো যে HgSO4 কয় পার্সেন্ট আমরা প্রভাবক হিসেবে ইউজ করব। সো যখন তুমি এই অ্যালকাইনকে পানির সাথে অ্যাড করবা এবং এই ইয়াটা দিবা, প্রভাবকগুলা দিবা, তখন এখান থেকে কি উৎপন্ন হবে বলতো, 2 কার্বনের অ্যালডিহাইড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, 2 কার্বনের অ্যালডিহাইড। তো 2 কার্বনের অ্যালডিহাইডকে আমরা কি বলি বলতো, ইথানল। কি উৎপন্ন হয়, ইথানল। ইথানলের সংকেত কি বলতো, CH3CHO। তাহলে এই রিঅ্যাকশনটা আমাদের মাথায় রাখতে হবে যে তুমি যদি অ্যালকাইনের পানি যোজন করো তাহলে কি উৎপন্ন হয়, অ্যালডিহাইড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, অ্যালডিহাইড উৎপন্ন হয়, যেখানে তোমার প্রভাবক হিসেবে ইউজ করা হয় কি 2% HgSO4 এবং 20% কি বলতো, সালফিউরিক অ্যাসিড। 20% কি বলতো, সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ 2%, এটা কিন্তু মেডিকেলে আসে আর কি, যে কয় পার্সেন্ট HgSO4 ইউজ করা হয় বা কয় পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়। সো মনে রাখবা 2% HgSO4 আর হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড। আশা করি এটা ক্লিয়ার। তাহলে এখানে তোমার কোনটা উৎপন্ন হয়েছে বলতো, ইথানল। কোনটা উৎপন্ন হলো, ইথানল। তার মানে আমি কি ছিলাম বলতো, ইথানল ছিলাম। তাহলে ইথানল মানে কোনটা হবে, অপশন ডি নাম্বারটা হবে। তাহলে 16 এর आंसर হবে কোনটা, ডি নাম্বারটা। এরপরে সবাই 17 নম্বর কোশ্চেনের आंसर দিবা যে হৃদ ব্যথা নিবারণে কোনটি ব্যবহার করা হয়। হৃদ ব্যথা নিবারণে কোনটি ব্যবহার করা হয় বলতো, বুকে ব্যথা।
বুকে ব্যথা আমার হলে কোনটা আমরা ইউজ করবো বলো তো মনে রাখবে যে বুকে টুকে ব্যথা হয় না, বুকে ব্যথা কিন্তু মানুষের দেখবা যে কখন হয় বলো তো, এই যে কিছু মানুষের তো এমনি বুকে ব্যথা হয় আর কি হার্টের কারণে, বাট অনেক মানুষের আছে দেখবা যে রাত 11টা 12টার পরে গেলে মানে তখন পুরানো স্মৃতি মনে পড়ে, তখন কিন্তু বুকে ব্যথা শুরু হয়। ঠিক আছে, অনেকেরই আছে যে এরকম আর কি রাত্রে 1টা 2টার দিকে বা ইয়াতে গেলে তখন আর কি হয় বলতো বুকে ব্যথা শুরু হয়। তাহলে এই যে বুকে ব্যথাটা আছে হঠাৎ করে দেখবা পুরনো স্মৃতি মনে পড়ছে, তখন হচ্ছে কি হয়ে গেল বুকে ব্যথা শুরু হয়ে গেল। তাহলে এই যে বুকে ব্যথাটা এটা মেইনলি শুরু হয় কোথায় বলতো, এই যে রাতে, গভীর রাতের দিকে বা এমনি রাতের দিকে আর কি। তো যেহেতু রাতের দিকে হয় এই জন্য নাইটে মনে রাখবা। ঠিক আছে, নাইট হয়, নাইটে হচ্ছে কি হয় বুকে ব্যথা করে আর কি। তো নাইট ডে মনে রাখবা যে হৃদ ব্যথা কখন হয়, এই হৃদ ব্যথা নিবারণ করার জন্য যেহেতু নাইটে হয় এই জন্য আমরা ইউজ করব কোনটা, নাইট্রোগ্লিসারিন ইউজ করব। ঠিক আছে, যেহেতু এটা নাইটে হয় এই জন্য কিসে ইউজ করবো বলতো, নাইট্রোগ্লিসারিন ইউজ করব। ঠিক আছে, হৃদ ব্যথা নিবারণের জন্য কোনটা ইউজ করব, নাইট্রোগ্লিসারিন। যাদের এরকম রাতে ব্যথা হবে তারা নাইট্রোগ্লিসারিন ইউজ করবে। ঠিক আছে, তাহলে দেখবা হচ্ছে সেরে গেছে। ওকে, এরপর হচ্ছে দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের বিক্রিয়ায় প্রশমন বিন্দুতে পিএইচ কত। তো এখানে দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার, সো এই ক্ষেত্রে যেগুলো আসবে 4টা টার্ম হইতে পারে, হয় দুইটাই সবল, অ্যাসিডও সবল ক্ষারও সবল, নাইলে হবে দুইটাই দুর্বল, মানে অ্যাসিডও দুর্বল ক্ষারও দুর্বল, এইটা একটা টার্ম। আর একটা টার্ম কি আছে, হয় অ্যাসিড সবল ক্ষার দুর্বল, আর একটা টার্ম কি হয় অ্যাসিড দুর্বল সবল ক্ষার। এই 4টার বাইরে তো আর কিছু হইতে পারে না, তাই না? সো তুমি মনে রাখবা যখন দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার, এক্ষেত্রে সবল কোনটা, ক্ষার, এক্ষেত্রে সবল কোনটা, ক্ষার। তুমি দেখবে যে কোনটা সবল, যদি মনে করো যে দুইটাই সবল হয় সেক্ষেত্রে নিউট্রাল বিন্দু হবে কত, 7, মানে বিন্দুটা কত হবে, 7 হবে আর কি। আর যদি দেখবা যে যখন হচ্ছে একটা দুর্বল একটা সবল সেক্ষেত্রে তুমি তাকাবা হচ্ছে কোনটা সবল। সো এখানে সবল কোনটা দেখো তো, সবল হচ্ছে কে, ক্ষার, সবলটাকে ক্ষার, তার মানে পিএইচটা কি হবে, ক্ষারীয় পিএইচ হবে। সো ক্ষার কত, 7-এর বেশি নাকি 7-এর কম বলো তো? ক্ষার কখন হয়, 7-এর বেশি হইলে ক্ষার হয়। তাহলে এখানে তোমাকে ফাইন্ড আউট করতে হবে 7-এর বেশি আছে কোনটা অপশনে, অপশন বি। তাইলে 18 অ্যান্সার কোনটা হবে বলো তো, 18 অ্যান্সার হবে বি নাম্বারটা। 18 অ্যান্সার কোনটা হবে, বি। ওকে, 18 অ্যান্সার হবে কোনটা, বি নাম্বারটা। এরপরে সবাই 19 নম্বর কোশ্চেন আনসার দাও তো, যে 2 লিটার H2O তে দ্রবীভূত 0.5 মোল NaCl এর দ্রবণের মোলারিটি কত, মোলারিটি আস করা হয়েছে। ঠিক আছে, 2 লিটার পানিতে দ্রবীভূত 0.5 মোল NaCl দ্রবণের মোলারিটি কত। ঠিক আছে, মোলারিটি আস করা হয়েছে। তো দেখো তোমার এখানে কিসের মান দেওয়া আছে, 2 লিটার মানে কিসের মান দেওয়া আছে বলো তো, V এর মান দেওয়া আছে। 0.5 মোল মানে কার মান দেওয়া আছে বলো তো, N এর মান দেওয়া আছে। ঠিক আছে, কত, N, আর এটা কি বলো তো, V। তাহলে তুমি একটা ফর্মুলা জানো কি বলো তো, N ইকুয়াল টু কি জানো, SV ফর্মুলা জানো না, যে N ইকুয়াল টু SV। তোমাকে আস্ক করা হয়েছে কি মোলারিটি কত, তার মানে কিসের মান জানতে চাওয়া হয়েছে, S এর মান। তাহলে S ইকুয়াল টু কি হবে, N বাই কি হবে বলো তো, V হবে, N বাই V। তাহলে N কত এখানে 0.5, 0.5 ভাগ কত হবে বলো তো, V কত 2, তাহলে 0.5 ভাগ 2 কত হয় বলো তো, 0.5 বাই 2 মানে কত, 0.25, 0.5 ভাগ 2 মানে কত, 0.25। তাহলে অ্যান্সার কোনটা হবে, 0.25 মোলার। ছোট ম্যাথ, বাট তোমাদের হচ্ছে মানে প্র্যাকটিস করতে হবে, হুট করে ম্যাথ দেখে ঘাবড়ে গেলে হবে না। ঠিক আছে, জাহাঙ্গীরনগর ডিতে কিন্তু এরকম ম্যাথ আসবে ছোট ছোট। হ্যাঁ, 19 এর আনসার হবে বি নাম্বারটা, জয়িতা কমেন্ট করছে বি। তোমরা কোশ্চেন আসার সাথে সাথে অ্যান্সার দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে টাইম লাগবে না। 20 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও, যে অম্লীয় এমিনোফোরে, এমিনোফোর মানে ম্যাঙ্গানিজের প্রাথমিক জনসংখ্যার মান কত। সহজ কথা, ম্যাঙ্গানিজের প্রাথমিক জনসংখ্যার মান কত, এটা তোমাদের বের করতে বলছে। তাহলে এটা অ্যান্সার কোনটা হবে বলো তো, দেখি সবাই 20 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও তো, যে 20 এর অ্যান্সার কোনটা হবে। আচ্ছা, সো দেখো এখানে তোমার MnO4 মাইনাসে Mn এর জারণ মান বের করতে বলছে না, তাহলে MnO4 লিখবা ফার্স্টে, MnO4 মাইনাস, তাই না? তো MnO4 এ তুমি যদি ধরো কার বের করতে বলছে, Mn এরটা বের করতে বলছে। Mn কে ধরবা তুমি কি x ধরবা, x প্লাস অক্সিজেন কত -2, তাই না? তাহলে -2 ইনটু কত হবে, কয়টা অক্সিজেন আছে, 4টা অক্সিজেন আছে, ইকুয়াল টু কি হবে, যেহেতু এটা চার সংখ্যা হচ্ছে মাইনাস, তার মানে আমি এটা ইকুয়াল টু 0 লিখতে পারবো না, এখানে কি লিখতে হবে, -1 লিখতে হবে। তাহলে x ইকুয়াল টু কি আসতেছে বলো তো, -1, আর এই পাশে -8 টা ওপাশে গেলে কি হয়ে যাবে, +8 হয়ে যাবে। তাহলে থাকতেছে কি বলো তো, +7। তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে 20 এর অ্যানসার হবে কোনটা, সি নাম্বারটা। 20 এর অ্যানসার কোনটা হবে, সি নাম্বারটা।
হ্যাঁ 20 এর आंसर হবে সি নাম্বারটা। 21 নাম্বার কোশ্চেনের आंसर দাও যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওহো ওকে এক মিনিট আচ্ছা একটা মিনিট ঠিক করে দিন তো সেটিং চেঞ্জ হবে সেটিং ওপিএস ওকে আচ্ছা তো সবাই 21 নাম্বার কোশ্চেনের आंसर দাও যে 21 এর आंसर কোনটা হবে বলো তো 21 নাম্বার কোশ্চেনের সবাই দ্রুত आंसर দাও যে 21 এর आंसर কোনটা হবে যে 21 এ বলা হয়েছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আচ্ছা আচ্ছা 21 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিথিয়াম দ্বারা নির্মিত তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব। সো তোমরা যারা তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা পড়ছো সো তড়িৎ রসায়নে দেখবা যে মানগুলো কিন্তু দেওয়া আছে, আয়রনের মান দেওয়া আছে, লিথিয়ামের মান দেওয়া আছে, আমাদের কিন্তু সব পড়া লাগবে না। আমরা যখন তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা পড়াবো দাগাই দিব, ওই দাগানোগুলাই পড়বা, এর মধ্যে থেকে কোশ্চেন আসবে আর কি, ঠিক আছে। সো এগুলো কিন্তু আমরা মেডিকেলের ক্ষেত্রে কিন্তু পড়ি না খুব একটা, এগুলো কিন্তু কোশ্চেন আসে না। বাট জাহাঙ্গীরনগর ডি ইউনিটের ক্ষেত্রে দেখো এই সবগুলো কিন্তু মুখস্থ করা লাগতেছে যে প্রমাণ বিজারণ বিভব কত, প্রমাণ জারণ বিভব কত, মানে এগুলোও কিন্তু মুখস্থ করা লাগতেছে। এটা কিন্তু আমরা খুব একটা পড়ি না, এগুলো কিন্তু দেওয়াই থাকে কোশ্চেনে, যে ম্যাথ আসলে দেওয়াই থাকে আর কি। সো এগুলো কিন্তু তোমাকে এখন কিন্তু মুখস্থ করতে হবে আর কি। সো আমরা এগুলো কিন্তু তোমাকে খুবই মানে ডিটেইলসে ধরাই দিব যে কি কি জিনিস তোমার পড়া লাগবে, কি কি জিনিস পড়া লাগবে না। সো বলা হয়েছে লিথিয়ামের প্রমাণ বিজারণ বিভব কত, কি আজ করা হয়েছে লিথিয়ামের প্রমাণ বিজারণ বিভব কত। সো লিথিয়াম এটা খুবই সহজ, যে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, লিথিয়াম মনে রাখার আলাদা কোনো ইয়া নাই। লিথিয়াম কয় নাম্বার বলতো, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত 3 না, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 না, তাহলে কত হবে -3.04 হবে, ঠিক আছে। লিথিয়াম কত হবে -3.04 হবে। লিথিয়াম খুবই সহজ, কি বললাম লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, তাহলে কত হবে -3.04 হবে আর কি। সবাই একটু লিথিয়ামের একটু কমেন্ট করে ফেলো তো যে -3.04, যদি জারণ বিভব বলতো তাহলে কি হইতো +3.04 হইতো, এখানে কি দেওয়া আছে বিজারণ বিভব আছে, এইজন্য -3.04 হবে আর কি, ঠিক আছে। তিথি কমেন্ট করে ফেলছে অলরেডি -3.04, বাকিরাও দেখি একটু দ্রুত কমেন্ট করে ফেলো তো -3.04 -3.04টা কমেন্ট করতে বলছি। লিথিয়ামের প্রমাণ বিজারণ বিভবের মান হচ্ছে কত, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। আচ্ছা নেক্সট, কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য, কি বলা হয়েছে কোনটা সবল তড়িৎ বিশ্লেষ্য। সো সবল তড়িৎ বিশ্লেষ্য কোনটা বলো তো, আমরা জানি যে জৈব যৌগ সমূহ কি হয়, জৈব যৌগ সমূহ হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য জৈব অ্যাসিড বাদে, ঠিক আছে। মনে রাখবা যে জৈব যৌগ সমূহ কি তড়িৎ অবিশ্লেষ্য জৈব অ্যাসিড বাদে, জৈব অ্যাসিড তড়িৎ বিশ্লেষ্য, তার মধ্যে আবার কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে ভাগ আছে সবল তড়িৎ বিশ্লেষ্য দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। সো জৈব যৌগ সমূহ কি তড়িৎ অবিশ্লেষ্য পুরাপুরি, তার মধ্যে কয়েকটা আছে কি তড়িৎ বিশ্লেষ্য, তারা হচ্ছে কে জৈব অ্যাসিড, তারা তড়িৎ বিশ্লেষ্য আবার কেমন দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তোমাকে এখানে বলা হয়েছে কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য। সো তোমাকে এখানে জৈব যৌগ দেওয়া আছে, জৈব অ্যাসিড দেওয়া আছে আর কি, তাহলে এটা বাদ ফার্স্টলি, কারণ এটা কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। ওকে আচ্ছা এরপরে দেখো এটাও বাদ, C2H5OH, এটা কি জৈব যৌগ না, তাহলে জৈব যৌগ তো বাদ আগেই বলছি, জৈব অ্যাসিডের চান্স ছিল তাও এখানে সবল বলে দিছে, তাহলে জৈব যৌগও বাদ জৈব অ্যাসিডও বাদ। বাকি থাকলো কে বলো তো পানি, বাকি থাকলো কে পানি আর HClO4, তাহলে বাকি থাকলো কে পানি আর HClO4। ওকে সো পানি হচ্ছে কি বলতো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, পানি কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, আর বিশুদ্ধ পানি বলতো পুরোপুরি তড়িৎ অবিশ্লেষ্য, তাই না। সো এখানে এটা কোনটা হবে, এটাও বাদ, তাহলে বাকি থাকলো কোনটা HClO4 এর দ্রবণ, তাহলে এটা কি হবে সবল তড়িৎ বিশ্লেষ্য, কি হবে সবল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে অ্যানসার কোনটা হবে 22 অ্যানসার হবে বি নাম্বারটা। 23 নম্বর কোশ্চেনে সবাই অ্যানসার দিয়ে দাও, 23 নম্বরটা সবার পাওয়া চাই যে বায়ুমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত, বায়ুমণ্ডলের বিস্তৃতি কত, মানে বায়ুমণ্ডলের উচ্চতা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সবাই একটু 22 নম্বর কোশ্চেনে অ্যানসার দাও তো যে 22 অ্যানসার কোনটা হবে, সবাই একটু 22 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও যে বায়ুমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত। সবাই আর বেশিক্ষণ ক্লাস নিব না, অল্প একটু ক্লাস আছে, সবাই একটু লাস্ট পর্যন্ত থাকবা, লাস্ট একটা ঘটনা শেয়ার করব। সো সবাই ঘটনাটা শোনার চেষ্টা করবে আর কি, ইনশাল্লাহ তোমাদের কাজে দিবে আর কি। ওকে আচ্ছা
স্বপন ওকে জানি না, আচ্ছা এখন জেনে যাবা অ্যান্সার বলে দিলে, এরপরে আশা করি ভুলবা না। সো বলা হয়েছে কি বায়ুমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত। সো বায়ুমণ্ডলের বিস্তৃতি কিন্তু 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আমরা কিন্তু এটাকে ভাগ করছি 4টা মণ্ডলে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এটা কিন্তু আমরা ভাগ করে ফেলছি তাই না। তো ট্রোপোস্ফিয়ার কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 15 কিলোমিটার। স্ট্র্যাটোস্ফিয়ার কত, 50 কিলোমিটার। তারপরে কি মেসোস্ফিয়ার কত, 85 কিলোমিটার। আর লাস্ট আছে থার্মোস্ফিয়ার, সেটা হচ্ছে 85 থেকে শুরু করে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আর কি, এটা আমরা সবাই জানি। সো বায়ুমণ্ডলের বিস্তৃতি যদি আস্ক করা হয় কত কিলোমিটার পর্যন্ত, সবাই বলবা 500 কিলোমিটার পর্যন্ত। কত কিলোমিটার পর্যন্ত, 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আর কি। এরপরে 24 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও যে বর্তমান যে হারে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে 2050 সাল নাগাদ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, এটা বলো তো দেখি। এটা দেখি কে কে পারো, যে 24 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও, যে 24 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে ফেলো সবাই। মানে বর্তমানে যে হারে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে 2050 সাল নাগাদ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলো তো। এটা এক্সট্রা ইনফরমেশন, এটা তুমি জয়কলি রসায়ন বিচিত্রা বই, বায়োলজির ক্ষেত্রে বায়োলজি বিচিত্রা বইতে কিন্তু পেয়ে যাবে আর কি, ঠিক আছে। রসায়ন বিচিত্রা এবং বায়োলজি বিচিত্রা বই কিন্তু এগুলো এক্সট্রা ইনফরমেশনগুলো খুবই পেয়ে যাবে। এবং যারা হচ্ছে ক্লাসগুলো নিয়মিত করবে আমাদের, আমরা ক্লাসে বলে দেবো যে কি কি ইনফরমেশন লাগবে। সো মনে রাখবা 3 ডিগ্রি সেলসিয়াস হারে বৃদ্ধি পাচ্ছে। কত ডিগ্রি সেলসিয়াস হারে বৃদ্ধি পাচ্ছে, 3, ঠিক আছে, 3 ডিগ্রি সেলসিয়াস হারে বৃদ্ধি পাচ্ছে আর কি। তাহলে 24 আনসার হবে এ নাম্বারটা, 24 আনসার হবে কোনটা, এ নাম্বারটা। এইসব কোশ্চেন কিন্তু জাহাঙ্গীরনগর ডিতে আসতেছে, যেগুলো দেখবা যে অন্যান্য জায়গায় কিন্তু আসতেছে না। সো স্বাভাবিকভাবে কোশ্চেনের প্যাটার্ন কিন্তু একটু আলাদা, তা একটু না অনেকটাই আলাদা আর কি। তো এর জন্য কিন্তু তোমার অবশ্যই আলাদাভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে, বা আলাদাভাবে বুঝতে হবে যে কোন কোন টপিক ইম্পর্টেন্ট বা কোন কোন টপিক আমাকে বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। ওকে ওকে, নেক্সট 25 নম্বর কোশ্চেনের আনসার দাও যে ক্যাকোডিল অক্সাইড, ঠিক আছে। এই একটা কোশ্চেন আসছে গত বছর, এখান থেকে বলা হয়েছে যে এই যে মানে এইটার সাথে একটা জিনিস দেওয়া হয়, এক্স দেওয়া হয়, এর ফলে উৎপন্ন হয় কি ক্যাকোডিল অক্সাইড উৎপন্ন হয়, আর কি Na2CO3 উৎপন্ন হয়। সো তোমাকে আস্ক করা হয়েছে যে এই যে জিজ্ঞাসাবোধক এই এক্সটা কি, এই এক্সটা কি, এটা তোমাকে অ্যান্সার দিতে হবে। সো সবাই একটু এটা অ্যান্সার দাও তো, যে 25 অ্যান্সার কোনটা হবে, 25 অ্যান্সারটা সবাই দাও তো। আচ্ছা ক্যাকোডিল অক্সাইডটা আমি লিখে দিই, দেখো। আচ্ছা ক্যাকোডিল অক্সাইড এটা তোমরা পাবা না, এটা তোমার মনে করে এক্সট্রা ইনফরমেশনে পাবা। সেটা হচ্ছে দেখো আর্সেনিক AS2CH3 ঠিক আছে, AS2CH3 তারপরে কি আছে বলো তো, AS2CH3 তারপর লাস্টে কি আছে বলো তো, ও আছে। এটাকে আমরা কি বলি, ক্যাকোডিল অক্সাইড কি বলা হয়। আচ্ছা A2 না, AS2CH3 AS2CH3 এটাকে কি বলা হয়, ক্যাকোডিল অক্সাইড বলা হয়, ঠিক আছে। এটাকে কি বলা হয়, ক্যাকোডিল অক্সাইড। সো এই ক্যাকোডিল অক্সাইড যদি তোমার পেতে হয়, মানে এখানে দেখো এই যে এটা তোমার উৎপন্ন হয়েছে, ঠিক আছে, আর সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়েছে কার সাথে, তোমার হচ্ছে CH3CON এর সাথে কিছু একটা অ্যাড করলে এটা উৎপন্ন হয়েছে। তার মানে দেখো তোমাকে যেহেতু উৎপন্ন যোগ্য আর্সেনিক আছে, তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে এখানে অবশ্যই কি আছে বলো তো, আর্সেনিক আছে। এখন আর্সেনিকের সাথে আর কি আছে, তো দেখো এখানে তোমার ক্যাকোডিল অক্সাইড যেটা আছে, ক্যাকোডিল অক্সাইডে আর্সেনিক কয়টা আছে দেখো তো, ক্যাকোডিল অক্সাইডে আর্সেনিক আছে কয়টা, 2টা। সো তোমাকে এখানে অপশনে ফাইন্ড আউট করতে হবে যে এখানে আর্সেনিক 2টা কোথায় আছে, ঠিক আছে। সো আর্সেনিক 2টা কিন্তু অপশন শুধুমাত্র কোথায় আছে বলো তো, সি তে আছে, AS2O3 এটা কিন্তু Al2O3 না, AS2O3। সো তুমি মনে রাখবা যে CH3CON এর সাথে যদি তুমি AS2O3 দাও, তাহলে কি উৎপন্ন হবে বলো তো, ক্যাকোডিল অক্সাইডটা উৎপন্ন হবে। তাহলে সবাই একটু AS2O3 এটা একটু সবাই দ্রুত কমেন্ট করে ফেলো, AS2O3। এরপরে দেখো খুবই সহজ, বেরিলিয়াম কোন গ্রুপের অন্তর্ভুক্ত, বেরিলিয়াম কোন গ্রুপের অন্তর্ভুক্ত, বেরিলিয়াম কোন গ্রুপের অন্তর্ভুক্ত। 26 নম্বর কোশ্চেনটা সবাই অ্যানসার দাও তো, 26 নম্বর কোশ্চেনটা যে বেরিলিয়াম কোন গ্রুপের অন্তর্ভুক্ত। এটা কিন্তু খুবই সহজ, এটা কিন্তু পাওয়া উচিত। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। বেরিলিয়াম কয় নাম্বার আছে, 4 নম্বরে আছে, 1s2 2s2। এটা করা আছে। কিছু কোশ্চেন আসবে এমন সহজ যে যেগুলো দেখলে তোমাদের হাসি পাবে আর কি, ঠিক আছে, এরকম কিছু কোশ্চেন থাকবে আর কি। তো এখানে বোঝা যাচ্ছে যে যেহেতু এস ব্লক আছে, তাহলে কি ব্লকের মৌল, এস ব্লকের মৌল। 26 শেষ এ। আচ্ছা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কোনটি, এটাও পাওয়া যায়। ক্লোরিন মৌলের ইলেকট্রন বিন্যাস কোনটি, এটাও সহজ একটা মানে
ইয়া, এটার আনসার তোমাদের পারা উচিত। তো সবাই একটু 27 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও তো, এটা আমি সলভ করলাম না, এটা তোমাদের পারা উচিত ছোটবেলার জিনিস, যে 27 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও যে ক্লোরিন মৌলের ইলেকট্রন বিন্যাস কোনটা। 27 এর আনসার কোনটা হবে বলো তো? 27 এর আনসার কোনটা হবে? 27 আমি তারপরে করে দিচ্ছি। দেখো ক্লোরিনের ইলেকট্রন, ক্লোরিনের মান কত বলো তো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? সো এখানে দেখো ক্লোরিনের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাসও করার দরকার হবে না, যদি তুমি জানো যে ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলো তো? 7টা ইলেকট্রন আছে। ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। সো তুমি অপশনে ফাইন্ড আউট করবে যে 7টা ইলেকট্রন কোথায় আছে বলো তো? এই যে 3 এ কয়টা আছে? 7টা আছে আর কি। সো এটা দেখলে কিন্তু এমনি পাওয়া যায়, ঠিক আছে? কারণ ক্লোরিন হচ্ছে গ্রুপ 17 এর মৌল, ওদের একটা ইলেকট্রন থাকলে ওটা স্টেবল হয়ে যায় আর কি। তো সেই হিসেবে তোমার ইলেকট্রন বিন্যাস করা দরকার, তুমি অপশন থেকেই বলে ফেলতে পারতেছো অ্যানসার কোনটা হবে? বি নাম্বারটা হবে। তাহলে 27 এর অ্যানসার কোনটা হবে? বি নাম্বারটা হবে। 28 নাম্বার, অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেন পরমাণুটি কোন ধরনের সংকরায়িত? অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেন পরমাণুটি কোন ধরনের সংকরিত বলো তো? সো এটা কিন্তু যে H = হাফ V + X - V + X - C + A যে ফর্মুলাটা আছে না হাইব্রিডাইজেশন, ওই ফর্মুলা দিয়ে করতে হবে আর কি। সো এখানে তোমার কেন্দ্রীয় পরমাণু কে বলো তো? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কোনটা? নাইট্রোজেন। নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? V মানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, মানে যোজ্যতা স্তরের ইলেকট্রন। সো নাইট্রোজেনের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা কয়টা? 5টা। এটার সাথে যুক্ত হয় হচ্ছে একযোজী। একযোজীর সংখ্যা মানে একযোজী কয়টা যুক্ত আছে? এখন একযোজী কারা? যারা একটা ইলেকট্রন ত্যাগ করবে অথবা একটা ইলেকট্রন গ্রহণ করবে তাদেরকে আমরা কি করবো বলতো? একযোজী বলবো। নট যারা দুইটা ইলেকট্রন গ্রহণ করছে বা দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, একটার সাথে যার সম্পর্ক। সো হাইড্রোজেন কি একযোজী, ঠিক আছে? হাইড্রোজেন কয়টা আছে? 3টা আছে। তাহলে x এর মান কয়টা হবে বলো তো? 3টা হবে। মানে সূত্রটা আমি আবার লিখে দিই, H = হাফ V + X - C + A। এটা হচ্ছে হাইব্রিডাইজেশনের ফর্মুলা। সো V তে কি বললাম? ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, কেন্দ্রীয় পরমাণু। এখানে কেন্দ্রীয় পরমাণুকে যেটা সংখ্যায় কম থাকে নাইট্রোজেন। সো নাইট্রোজেনের কত? 5। তাহলে V এর মান কত? 5। X কয়টা মানে একযোজী কয়টা যুক্ত আছে? 3টা যুক্ত আছে। ক্যাটায়নও নাই, অ্যানায়নও নাই। তাহলে এই দুটো যোগ করো, কত আসতেছে? 8 আসতেছে। আর হাফ তো গুণ আছে তাই না? তাহলে 8 × হাফ মানে কত? 4 আসতেছে। তাহলে 4 মানে কি? একটা S 3টা P মানে হচ্ছে sp3। তাহলে কোনটা হবে? sp3 হবে। কি হবে? sp3। আশা করি ক্লিয়ার। 29 নম্বর কোশ্চেনের आंसर দিয়ে দাও সবাই। 29 নাম্বারটা, উভমুখী তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বাড়লে। সো তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে? তাপ উৎপাদী মানে অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে, এর তো আর তাপ বাড়ানোর দরকার নাই, তাপ কি করতে হবে? কমাইতে হবে। সো তাপ উৎপাদী বিক্রিয়া যে তাপ হারাচ্ছে তাকে আমার তাপ দেওয়া লাগবে, বাট এ তো অলরেডি তাপ উৎপন্ন করতেছে। তাহলে এর আবার তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া কিন্তু সম্মুখ দিকে না যে কি আসবে বলো তো? পশ্চাৎ দিকে আসবে, ঠিক আছে? তাহলে উৎপাদের পরিমাণ কি এখানে বাড়বে নাকি কমবে বলো তো? তাহলে উৎপাদের পরিমাণ কিন্তু আমার সামনের দিকে যেহেতু যাচ্ছে না, পিছনের দিকে আসতেছে, তার মানে এটা উৎপাদের পরিমাণ কি হচ্ছে বলো তো? কমে যাচ্ছে। তাহলে 29 এর आंसर হবে কোনটা? বি নাম্বারটা। এরপরে সরবিটলের জন্য অনুমোদিত ই এর নাম্বার কত? সরবিটলের জন্য অনুমোদিত ই এর মান কত? সবাই এবার 30 নম্বর কোশ্চেন आंसर দাও যে 30 এর आंसर কোনটা হবে? সরবিটলের জন্য অনুমোদিত মাত্রা কোনটা? সরবিটল 30 এর आंसर সি, 30 এর आंसर ডি। ওকে, আচ্ছা 30 এর आंसर সি। আচ্ছা 30 নম্বর কোশ্চেন आंसर দাও তো। ওকে, তো দেখো সরবিটলের জন্য অনুমোদিত মাত্রা হচ্ছে মনে হয় E420, ঠিক আছে? E420 মনে হয় E কি হবে বলো তো? 420, ঠিক আছে? তো মনে রাখবা সরবিটল, তো মনে রাখবা যে যারা হচ্ছে মনে করো সরবিটলের শেষে কি আছে বলো তো? টল কথাটা আছে। কি আছে? টল কথাটা আছে। তো মনে রাখবা যারা এরকম অনেকেই দেখবা যে যারা টল হয় বা লম্বা হয় তারা কিন্তু অনেক সময় কি হয় বলো তো? 420 হয়, ঠিক আছে? তো এটাতে মনে রাখবা কি সরবিটল, টলের কি মনে রাখবা? টল হচ্ছে কি 420। তাহলে সরবিটলের ক্ষেত্রে এর মান কত বলো তো? 420। আশা করি এটা যাতে মনে থাকে সবার।
তো আশা করি ক্লিয়ার। তো তোমরা যারা মনে করো জাহাঙ্গীরনগর ডি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলতে চাই যে এই যে কয়েকটা দিন আছে, এখনো ডেট যেহেতু দেয় নাই, 13 তারিখে ডেট দিয়ে দিবে। তো তোমাদের এই যে কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিন যদি তোমরা ভালো মতো পড়ো তাহলে এই যে জাহাঙ্গীরনগর কোশ্চেন কিন্তু একটু ডিফারেন্ট হয়। সো আমরা চেষ্টা করবো যে আর সামনে যেগুলো ক্লাসগুলো নিব তোমাদেরকে ফাইন্ড আউট করে দিব যে কোন কোন টপিকগুলো তোমার জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট এবং অন্যান্য ভার্সিটি থেকে কোন কোন জিনিসগুলো আলাদা আর কি, এগুলো আমরা সবগুলো আলাদা করে দিব। আর তোমাদের আজকের ক্লাস নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে আর কি, তোমরা অবশ্যই আর কি এই যে আমাদের যে গ্রুপটা খোলা হয়েছে এই গ্রুপে সবাই একটু কি করবা, দ্রুত জয়েন হয়ে যাবে আর কি, ঠিক আছে? গ্রুপ লিংকটা কিন্তু অলরেডি ডেসক্রিপশনে দেওয়া আছে। আর তোমরা যদি না খুঁজে পাও তাহলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রিপারেশন লিখবা, তারপরে দেখবা যে লাস্টে কিন্তু জয়কলি লেখা আছে, এরকম অনেক গ্রুপই পাবা। বাট এই যে গ্রুপটা আছে অলরেডি দেখাই দিছি। ফোকাস কি হচ্ছে, আমি ফোকাসটা দিয়ে নিই। আচ্ছা একটু ফোকাসটা দিয়ে দিন। না আমার ফোকাসটা দিয়ে দেন, ফোকাস হয়ে গেছে এখন। ওকে, তো কারো যদি কোনো কোশ্চেন থাকে সবাই একটু এই গ্রুপে অ্যান্সার দিয়ে দিবা। আর তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাই সেটা হচ্ছে, দেখো আজকে হচ্ছে তোমাদের এই যে আজকে হচ্ছে 11 নভেম্বর হচ্ছে 2021 সালে। এই দিনেই মনে করো আমাদের সময় এই 11 নভেম্বরে কিন্তু জাহাঙ্গীরনগর ডি ইউনিটের রেজাল্টটা দিছিল। সো এই দিনটা কিন্তু আমাদের যারা মনে করো আমরা চান্স পাইছি তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল একটা ডে। সো এই জিনিসটা যদি তোমরাও পেতে চাও বা এইটা যদি তোমাদেরও টার্গেট হয় যে জাহাঙ্গীরনগর ডি এর একটা সিট, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই এখন থেকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। এবং আমাদের এই যে ক্লাসগুলো আছে জেইউডি ফ্রি লাইভ ক্লাস যেগুলো আছে, জয়কলি টার্গেট জয়কলি টার্গেট জেইউ 2.0 যেই কোর্সটা আছে, এই কোর্সটা কিন্তু আমাদের নিয়মিত কিন্তু ক্লাস নেওয়া হবে। সো বিস্তারিত জানতে জয়কলির পেজে আপডেট রাখো। ইনশাল্লাহ আমাদের পরবর্তী নেক্সট ক্লাস কোন টপিকের উপর হবে এবং কি নিয়ে হবে সবকিছু ইনশাল্লাহ জানাই দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।